So again, welcome to the class of 7 day online training on spoken English. This is the third class of this training. So আমরা এখানে ভার্বস নিয়ে কথা বলেছিলাম যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়, একটা কাজ করা বোঝায়, সেটাই ভার্বস। যেমন জেগে ওঠা, ব্রাশ করা, যত করা, প্রার্থনা করা, ব্যায়াম করা, পড়া, রান্না করা, খাওয়া, যাওয়া, আসা, কাজ করা। সো কোনো কিছু করাকে আমরা ভার্ব বলি বা ক্রিয়া বলি। ওকে, কোনো একটা কাজ করা যেটাকে আমরা ক্রিয়া বলি, ইংলিশে ভার্ব বলি। প্রতিটি ভার্বেরই তিনটা ফর্মস থাকে, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা শর্ট করে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি বলে থাকি। ওয়ান টু থ্রি, হ্যাঁ, এক দুই তিন। সো প্রতিটা ভার্বেরই তিনটা করে এরকম ফর্মস থাকে, রূপ থাকে। তো আমরা বেসিকলি আজকে যেটা করব সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে ব্যবহার করবেন, এই দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করব। এবং এমিজার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। এমিজারের কিন্তু তিনটা ব্যবহার আছে। আমি ক্লাসটা শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে। ধরেন আপনি আই ওয়েক বললেন, সাবজেক্ট মানে আই, আমি, ছোট একটা বাক্য, তারপর একটা ভার্ব দিলেন, ভার্ব ওয়ান, ঠিক আছে? বা আই ব্রাশ মাই টিথ, অথবা আই কুক, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিলে, তাহলে এর অর্থটা কি? তাহলে প্রেজেন্ট ফর্ম বললে অর্থটা কেমন হবে সেই জিনিসটা কিন্তু আমরা আহ কি হবে বলেন তো। ধরেন আই কুক, এর বাংলাটা কি হতে পারে? আমি রান্না করতেছি, এক হবে, এক আমি রান্না করতেছি, নাকি দুই হবে আমি রান্না করি, নাকি তিন হবে আমি রান্না করেছিলাম? ওয়ান টু থ্রি কোনটা হবে? আই কুক এর বাংলাটা কোনটা হবে আপনার কি মনে হয়? ওয়ান টু থ্রি কোনটা হবে? আমি রান্না করি। আমি রান্না করি। টু। আমি রান্না করি, 2 নাম্বার। গ্রেট, গ্রেট ক্যাচ। সো এটাই সঠিক, আমি রান্না করি, এটা হবে আমাদের আই কুক এর বাংলা। ওকে, সাবজেক্ট, দেন হচ্ছে ভার্বের 1 নম্বর ইংলিশ দিলে আমি রান্না করি, একটা কাজ করি। আমি বুঝতে পারলাম যে আপনারা বুঝেই গেলেন। তো সেই কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিটেলসে কথা বলবো, এই কয়েকটা ব্যাপার নিয়ে। আমরা এখান থেকে ঠিক শুরু করছি, একটা একটা করে আলোচনা করব। তো একটা বাক্য, আহ, যেমন যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সাথে এ ই অ সাউন্ড থাকলে সাবজেক্ট হবে, ভার্ব ওয়ান হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রশ্ন করলে মানে ইন্টারোগেটিভ বাক্যে অক্সিলারি হিসাবে ডু অথবা ডাজ বসবে। ঠিক আছে, আমরা ডু দিব, না হলে ডাজ দিব। প্রশ্ন করার ক্ষেত্রে এমিজার দিব না, এমিজার দিতে হবে কন্টিনিউয়াস টেন্সে বা একটা কাজ করতেছি এমন বোঝালে। এখানে আমরা দেখলাম যে একটা কাজ করি বা করে, করো, অর্থাৎ ক্রিয়ার শেষে এ ই অ থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, সো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হবে যদি আমরা আহ, একটা কাজ করি, করা, করো, এই অসাউন্ড তাকে ক্রিয়ার শেষে, তাহলে সাবজেক্ট দিব। এবং প্রতিটি ভার্বের তো তিনটে করে ফর্মস থাকে, সেই ক্ষেত্রে তিনটা থেকে আমরা প্রেজেন্ট ফর্ম দিব বা ভার্ব ওয়ান দিব। ঠিক আছে? যেমন আমি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখি, এই যে আমি একটা কাজ করি, ঠিক আছে, তাহলে এখানে ভার্ব ওয়ান দিব। সবার আগে একটা বাক্যকে তৈরি করার জন্য আমাদের স্ট্রাকচারটা নির্ধারণ করতে হবে। এই যেমন এটা একটা অ্যাসার্টিভ বাক্য, তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব। কি হবে স্ট্রাকচার? সাবজেক্ট হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে? ওকে, সাবজেক্ট হবে, ভার্ব ওয়ান হবে। বুঝা গেল? যেমন আমি আই, ওকে, এখানে ভার্ব মানে শিখা হচ্ছে একটা কাজ, শিখি ক্রিয়ার শেষে কিন্তু একটা ই সাউন্ড আছে, রাইট? শিখা একটা কাজ, ক্রিয়া, এবং এর শেষে কিন্তু ই একটা সাউন্ড আছে, যে শিখি, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমরা বলবো আই লার্ন, আমি শিখি। আমি কি শিখি? আমি ইংরেজি শিখি। সো দ্যাট উড বি আই লার্ন ইংলিশ। ইংলিশ লাইফ টাইমে একটা প্রতিষ্ঠানে বোঝালে অ্যাট ইংলিশ লাইফ টাইম। অ্যাডটা কোথায় বসে? একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করা অথবা কাজ করা বোঝালে অ্যাড বসে। সো আই লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম, আমি ইংলিশ লাইফ টাইমে ইংরেজি শিখি। ওকে, সো এ ই ও সাউন্ড থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আই লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম। তো এখন আমরা এখানে কয়েকটা ব্যাপার বলা দরকার। এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণত আমরা একটা কাজ করি, করা, করো, এ ই ও সাউন্ড থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এই জিনিসটাকে আমরা ভার্ব ওয়ান বা প্রেজেন্ট সিম্পল টেন্স বা এই জিনিসটা চিনি, বা এটা বলা হয় আর কি। এখন ব্যাপার হচ্ছে বা নিয়ম হলো যে আমরা মনে করেন যে আহ, একটা কাজ
কেউ প্রতিদিন করে, মানে বা মাঝে মধ্যে করে, বা নির্দিষ্ট সময় পর পর করে, প্রতি সপ্তাহে করে, প্রতি মাসে করে, সাধারণত করে, বা আমি করি, কেউ করে, এই জিনিসটাই, এই ধরনের বাক্য যখনই আমরা ইংলিশে বলতে যাব কাউকে, তখনই আমরা আসলে প্রেজেন্ট ফর্মসটা ব্যবহার করব। বারবার ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্মটাকে আমরা ব্যবহার করব। সো একটা কাজ করি, করা, করো বা এ ই ও সাউন্ড থাকলে ভার্ব ওয়ান হবে। যেমন আই লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ লাইফ টাইম, সাবজেক্ট ভার্ব ওয়ান, আর এখানে লার্নটা হচ্ছে, ইংলিশটা হচ্ছে অবজেক্ট, আই লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ লাইফ টাইম। আর আরেকটা ব্যাপার সেটা হলো, আহ, এটা যদি কন্টিনিউয়াস টেন্স হতো, অর্থাৎ বাক্যটা যদি এমন হতো যে আমি ইংলিশ লাইফ টাইমে ইংরেজি শিখতেছি, বা তেসি থাকতো শেখার সাথে, এরকম কন্টিনিউয়াস হলে বা তেসি থাকলে, তখন কিন্তু এটা মনে করেন যে আমরা মূলত কি দিতাম, আইএনজি দিতাম, বা এমইজার প্লাস ভার্ব আইএনজি দিতাম, আই এম লার্নিং। এখানে কি তেসি আছে? নাই। যেহেতু তেসি নেই, সেহেতু এমইজার হচ্ছে না, বা এমইজারের কোনো ব্যাপার এখানে আসতেছে না। সো জাস্ট হলো আই লার্ন ইংলিশ সেট ইংলিশ লাইফ টাইম, আমি ইংলিশ লাইফ টাইমে ইংরেজি শিখি। সাবজেক্ট দিবেন, প্রতিটা ভার্বেরই তিনটে ইংলিশ থাকে, যেমন লার্ন এর তিনটা ইংলিশ, লার্ন, লার্নড, লার্নড। এখানে প্রেজেন্ট ফর্ম হবে আই লার্ন ইংলিশ সেট ইংলিশ লাইফ টাইম। তো তারপরে আসেন, যদি হচ্ছে আয়ের জায়গায় হি থাকতো, বা শি, ইট বা করিম, অথবা থার্ড পারসন সিঙ্গুলার বলতে যে ধরনের শব্দ বা সাবজেক্ট গুলো হয়ে থাকে সেগুলো থাকতো আর কি, যেমন এভরিবডি, নোবডি, নো ওয়ান, ওইগুলোও কোনো কিছুর নাম, বা একটা বুঝে যে কোনো কিছু সহজ করে বলতে আর কি, হি, শি, ইট, করিম বা কারো নাম এই টাইপের থাকলে, তখন এই যে ভার্ব ওয়ান বা লার্ন এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এস অথবা ইএস যুক্ত করতে হয় কখন? যদি এখানে সাবজেক্ট আয়ের জায়গায় হি থাকতো, মানে বললাম যে সে ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখে, এটা এরকম হতো, তাহলে হবে হি লার্নস ইংলিশ। হি লার্ন না হয়ে হি লার্নস, এন এর শেষে একটা এস বসতো। আরেকটা প্রশ্ন, যে এস কখন, ইএস কখন, এই প্রশ্নটা আসতে পারে কিনা মনে। তো বেসিকলি অধিকাংশ সময়, ইন মোস্ট অফ দ্য কেসেস, মানে সব ক্ষেত্রে প্রায় এসি বসে, ঠিক আছে। বাট ইন সাম কেসেস যেখানে আসলে ভার্বের শেষের যে বর্ণটা, লেটারটা, সেটা ধরুন আরেকটা এস থাকলো, তো সেই ক্ষেত্রে কি আপনি কি আরেকটা এস দিবেন না? এস থাকলে আপনি ইএস দিবেন। বা ও থাকলো, যেমন গো, আপনি কি শুধু এস দিবেন না, এরকম না, সেই ক্ষেত্রে গোস দিবেন। তো এরকম এস, এস, এইচ, সি, এইচ, এক্স, ওয়াই, ও, এই টাইপের যদি বর্ণ থাকে ক্রিয়ার শেষে, তখন আমরা এস এর পরিবর্তে আমরা ইএস দিয়ে থাকি। মানে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে এস দিলেই চলে, আর মাঝে মধ্যে ইএস হয়ে থাকে আর কি। বেসিকলি যদি সাবজেক্টটা হি, শি, ইট কারো নাম এই টাইপের থাকে, তখন আমরা ভার্ব ওয়ান এর সাথে এস বা ইএস বসবে। এখানে একটা নোট আছে, একটা ব্যাপার আছে, সেটা হলো এটা শুধুমাত্র ভার্ব ওয়ান বা প্রেজেন্ট সিম্পল টেন্স, ইনডিফিনিট টেন্স এই ক্ষেত্রে হয়। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু হি, শি, ইট থাকলেও এস বা ইএস বসবে না। যেমন মডাল ভার্ব যদি থাকে, কথার কথা, যেমন হি ক্যান লার্ন, ক্যান আসলো, আপনি কি হি ক্যান লার্নস বলবেন? না, উত্তর হচ্ছে না। সেটা হি, হি ক্যান লার্নই হবে, এস বসবে না, ঠিক আছে। অথবা সে শিখেছিল, তো অতীতে, সো হি লার্নড, পাস্ট টেন্সের ক্ষেত্রে তখন কিন্তু এস বা ইএস বসবে না। আমি আশা করি ব্যাপারটা আপনাদের কাছে এখন একদম ক্লিয়ার হয়েছে। এটা শুধুমাত্র ভার্ব ওয়ানের ক্ষেত্রেই প্রযোজ্য, ভার্ব ওয়ানের তাও অ্যাসার্টিভ বাক্যে প্রযোজ্য। আপনি যদি প্রশ্ন করেন সেই ক্ষেত্রেও কিন্তু এস বা ইএস বসবে না, ঠিক আছে। আরেকটা অফ টপিকে কথা বলি, সেটাও একটু বলা দরকার, অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা, এখানে হি থাকলে হি লার্নস ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম, এটা তো সঠিক বুঝতে পারলাম, বাট হি লার্নস এস না দিলে কি সমস্যা? ওকে, উত্তর হচ্ছে এস না দিলে আসলে এটা ছোট একটা ভুল হলো। এবং এই যে হি লার্ন দিয়ে দিলেন আপনি, হি লার্নস এস দেন নাই, বা যদি না দেন, এই যে ভুলটা, ভুল তো ভুলই, তাই না? তো আপনি এই ভুল ইংলিশ দিয়ে তো আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন না। এই ভুল ইংলিশ দিয়ে তো মাসে, ইংলিশ শেখার যে আপনার স্বপ্ন, সেই স্বপ্ন ক্ষেত্রে হয়তো কি একটা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টস আছে, আপনি তো ভালো একটা জব সেক্টরে যাইতে চান, বা ভালো একটা জব পেতে চান, বা আপনি প্রমোশন চান, কিংবা আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চান। সো এই যে আপনার মানে এসপারেশন, বা আপনার যে আসলে ছাওয়া, ভালো কিছু করে ইংলিশটা শিখে, সেটা কিন্তু ভুল ইংলিশ বললে হবে না। ভুল ইংলিশ বললে সেটার ভ্যালু আসলে কমে যাচ্ছে, কমে যাবে। দিস ইজ ওয়াই আপনাকে সঠিক ইংলিশটা বলতে হবে, এবং সঠিক ইংলিশটা বলার জন্য এই যে খুঁটিনাটি কয়েকটা ব্যাপার একটু কষ্ট করে জেনে নেওয়া উচিত। বোঝা গেল? এটা কিন্তু গ্রামার না যে ভাই আমি গ্রামার শেখাচ্ছি, এটা না। এটা ভাষা বলতে গিয়ে, ইংলিশ বলতে গিয়ে, দুনিয়ার যারা ইংলিশে বলে তারা হি পরে এরকম বারবার লেস যুক্ত করে বলে, হি লার্নস ইংলিশ, ইট টেক্স আ লট অফ টাইম, এস যুক্ত করে, সবাই এরকম ভাবে করে। তো আপনাকেও সঠিক ইংলিশ বলতে হলে এটা করতে হবে। আশা করি ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে, এটার গুরুত্বটাও আপনারা বুঝেছেন। সো এখানে যা বললাম,
আই লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম, হি থাকলে হি লার্নস ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম। ওকে, তো আমি একটা কাজ করি, সাধারণত করি, মাঝে মধ্যে করি, নির্দিষ্ট সময় পর পর করি, বা ক্রিয়ার সাথে এ ই ও সাউন্ড থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব অন হবে, এমিজারটা বসবে না। এবং প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু এমিজার না, বরং ডুডাল দিয়ে প্রশ্ন করতে হয়, যেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এমিজার কখন দিতে হবে? যদি করতেছো কন্টিনিউয়াস থাকে তখন হচ্ছে এমিজার। এখানে এরকম কিছু নাই, সো এমিজার হবে না। আমরা এখন প্রশ্ন বাক্য তৈরি করব। 2 নম্বর যে বাক্যটা আসলো এটা একটা প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন না? তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখো? এখন এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে কি হ্যাঁ না বলা যাবে কিনা চিন্তা করেন তো। তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখো? হ্যাঁ অথবা না বলা যাবে। যদি সে শিখে বলবে ইয়েস, না শিখলে না, হ্যাঁ না। ওকে, সো এটা হচ্ছে অক্সিলারি হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে। আমরা এভাবে বাক্যটাকে তৈরি করব। অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি দিব, সাবজেক্ট দিব, ভার্ব দিব, এভাবে বাক্যটাকে আমরা তৈরি করব। তো প্রথমে অক্সিলারি বলেন, অক্সিলারি কি হবে এখানে? তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখো? সো অক্সিলারি এখানে ডু ডাস, ডু হবে। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে ইউ। আমি আবারও বলি, এখানে অক্সিলারিটা কিভাবে দিলাম আমরা? অক্সিলারি যে ডু দিলাম কিভাবে দিলাম? এটা হচ্ছে যদি ক্রিয়া থাকে, ক্রিয়ার শেষে এ ই ও সাউন্ড থাকে, তখন আপনি সবসময় মনে রাখবেন অক্সিলারি ডু ডাস। এই যে শিখো, ও আছে কিনা, শিখো ও আছে কিনা? তো ওটা আছে, শিখো ও একটা সাউন্ড আছে, যেহেতু আছে তাই এখানে ডুডাস হচ্ছে। আপনি এটা মনে রাখবেন, মানে মুখস্থ করবেন আর কি। তাহলে ডুডাসটা এই কারণেই আমরা দিলাম। ডু সাবজেক্ট হচ্ছে হচ্ছে ইউ। সো ডু ইউ শেখার ইংলিশ কি, তারপর অক্সিলারি সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে হয়। ভার্ব হচ্ছে ডু ইউ লার্ন। ডু লার্ন, ডু ইউ লার্ন কি, লার্ন, ডু ইউ লার্ন ইংলিশ ইংলিশ লাইফ টাইমে অ্যাট ইংলিশ লাইফ টাইম। ডু ইউ লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ লাইফ টাইম। করে শিখার কি ইংলিশটা আসলে দেওয়া লাগে না, ইয়েস নো কোয়েশনে। সো এখানে ডু ডাস কিন্তু দুটা অপশন আবারও। যে প্রশ্ন করলে এ ই ও সাউন্ড থাকলে ডু ডাস দিবেন, ঠিক আছে, বাট ডু ডাস কখন দিবেন কোনটা? এটা হচ্ছে সাবজেক্ট দেখে। যদি হি শি ইট করিম কামাল এভাবে থাকে তাহলে ডাস, আর আই উই ইউ দে হলে হচ্ছে ডু। সাবজেক্ট দেখে, তার প্রথম সিঙ্গুলার সাবজেক্ট যেটা, এটার সাথে ডাজ বসে। আর এমনিতেই আই উই ইউ দে এই টাইপের সাবজেক্ট থাকলে ডু বসে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখতে হবে। আর আরেকটা কথা এখন আবারও বলি, যে এখানে আর ইউ লার্ন কি দেওয়া যাবে, মানে আর ইউ লার্নিং কি দেওয়া যাবে, এরকম প্রশ্ন অনেকেরই। উত্তর হচ্ছে না, এই বাক্যে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এটা তো কন্টিনিউয়াস বোঝাচ্ছে না। এটা তো তেসি নাই, এখানে তেসি আছে নাই। যদি থাকতো তাহলে আপনি দিতে পারতেন। যেমন বাক্যটা যদি এমন হতো যে তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখতেছো, তেসো আছে, তখন কিন্তু আপনি আর ইউ লার্নিং ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম এটা বলতে পারতেন। এখানে কি তেসো বা তেসি আছে? নাই, যেহেতু নাই, তো এমিজারটাও সেহেতু হচ্ছে না। সো ডু ইউ লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম। হোপ দ্যাট মেক সেন্স। তারপর তুমি কোথায় ইংরেজি শিখো, এটা ডব্লিউএস কোয়েশন, এটাও একটা প্রশ্ন। বাট এই 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের ব্যবধানটা হচ্ছে, 2 নম্বর প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বলা যাচ্ছিল, বাট 3 নম্বর প্রশ্নের উত্তরে কি হ্যাঁ না বলা যাচ্ছে? বলেন তো, চিন্তা করেন, তুমি কোথায় শিখো? আপনি কি ইয়েস নো বলতে পারবেন এই প্রশ্নের উত্তরে? পারবেন না। কোথায় শিখো তার মানে একটা জায়গার নাম বলতে হবে। তো এভাবে যদি কোনো প্রশ্নের উত্তর ইয়েস নো আপনি বলতে না পারেন, সেটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। এবং ডব্লিউএস কোয়েশ্চেন হলে প্রথমে ডব্লিউএস শর্ট, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। আমরা এভাবে বাক্যটাকে তৈরি করব। ঠিক আছে, ডব্লিউএস শর্ট কি, কোথায়, ওয়্যার। ওই যে কোথায়, ওয়্যার। অক্সিলারি দাপে দাপে, কোথায় মানে ওয়্যার। ডব্লিউএস শর্ট তো হাতে গোনা কয়েকটা। কোথায় মানে ওয়্যার, হোয়াট মানে হচ্ছে কি, কখন বোঝালে ওয়েন, তাই না? কিভাবে বোঝালে হাও, এটা কয়েকটা মাত্র, হাতে গোনা 8-9টা। তো শিখে ফেলবেন, প্রথম ক্লাসে দিয়েছিলাম। তাহলে ওয়্যার, অক্সিলারি কি, অক্সিলারি ডু, সাবজেক্ট হচ্ছে ইউ। এই যে শিখো আবারও আছে, সো আগে ডু হয়েছে, এখনো ডুই হবে। সাবজেক্ট হচ্ছে ডব্লিউ শর্ট দিলেন, অক্সিলারি দিলেন, সাবজেক্ট হচ্ছে ইউ। ওয়্যার ডু ইউ লার্ন ইংলিশ। তাহলে সহজ না? ইংলিশটা আসলেই সহজ, যদি সহজ নিয়মে আপনাদের কাছে উপস্থাপন করা হতো। আপনাদের স্কুল লাইফে কিংবা আরো আগে, আপনি যে লেভেল আছেন তার আরো আগে যদি এভাবে আপনাদেরকে বলতো, আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যেত। আর বেসিকটা ক্লিয়ার হয়ে গেলেই একবার প্র্যাকটিসের মাধ্যমে আপনি ইংলিশে ফ্লুয়েন্সিটা অর্জন করতে পারতেন। মেইনলি এটা এই বাক্য তৈরি করতে পারলে যে ইংলিশ অনর্গল কথা বলা যায় এমন কিন্তু না। বাক্য তৈরি করতে পারলে আপনার একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হয়, এবং আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হয়, যেটাকে কাজে লাগিয়ে আপনি সামনে আরো সুন্দর করে হচ্ছে ইংলিশটা বলতে পারেন, বা সামনে আরো ভালো করে শিখতে পারেন আর কি। দিস ইজ একটা আত্মবিশ্বাস তৈরি করা, বেসিকটাকে ঠিকঠাক করা খুবই জরুরি। ওকে, তো আমি দ্যাটস ওয়াই আমি মানে প্রাইমারিলি ফোকাস করতেছি আপনাদের বেসিকটাকে শেপ করা যায় কিনা। সেটা আপনাদের বেসিক ঠিকঠাক হলে বাকি রাস্তা নিজে খুঁজে নিতে পারবেন। তাহলে আমরা কি আলোচনা করলাম? 3 ধরনের বাক্য। একটা অ্যাসার্টিভ বাক্য, মানে নর্মাল একটা কথা, প্রথম বাক্যটা দাঁড়িয়ে আছে, কোনো প্রশ্ন করে নাই। আর তারপরের 2টা বাক্য, 2 এবং 3 হচ্ছে প্রশ্ন। অ্যাসার্টিভে একটাই অপশন, সাবজেক্ট এবং ভার্ব। প্রথমে সাবজেক্ট দিবেন,
তারপরে ভার্ব লিখবেন এভাবে, তারপর বাকি শব্দগুলা দিয়ে বাক্য আপনি তৈরি করে ফেলবেন। বাট প্রশ্নের ক্ষেত্রে দুইটা অপশনস, প্রশ্নের ক্ষেত্রে দেখতে হবে যে প্রশ্নের উত্তরে ইয়েস নো বলা যায় কিনা। যদি ইয়েস নো বলা যায় একটা অপশন, যদি বলা না যায় আরেকটা অপশন। সো টু অপশনস হিয়ার। প্রশ্নের উত্তরে ইয়েস নো বলা যাচ্ছে কিনা এটা সবসময় দেখতে হবে। যেমন ইয়েস নো বলতে পারলে অক্সিলারি দিয়ে শুরু করছি, সাবজেক্ট দিচ্ছি, ভার্ব দিচ্ছি। আর যেমন তুমি কিভাবে ইংরেজি শিখো, তুমি কোথায় শিখো, কখন শিখো, এই জাতীয় প্রশ্ন, যে প্রশ্নের উত্তরে আপনি হা না বলতে পারবেন না। তাহলে আমরা যা বলছিলাম, তাহলে আহ, এখানে এই প্রশ্নের উত্তরে হানা বলা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ডাব্লিউ শর্ট অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। 3 নম্বর প্রশ্ন কিন্তু একটা ভুল আপনারা অনেকেই করেন, আমি খেয়াল করে দেখলাম। 3 নম্বর প্রশ্নে যে ভুলটা হয় সেটা হলো অনেকে অক্সিলারিটা দিতে চান না, অথবা অক্সিলারিটাকে সাবজেক্টের পরে দেন। এই দুইটাই ভুল। প্রশ্ন করতে হলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে একটি অক্সিলারিকে সাবজেক্টের আগে দেওয়াটা বাধ্যতামূলক সবার ক্ষেত্রে। দুনিয়াতে যারা ইংলিশ বলে, বাংলাদেশে, বাংলাদেশের বাইরে সবাই, তারা সেই সেম সিস্টেমের সঠিক এই নিয়ে একটা নিয়মই মেনে বলে। সো ইউ মাস্ট ফলো দ্যাট রুল। সো আমরা তাহলে 3টা স্ট্রাকচার আলোচনা করলাম, একটা অ্যাসার্টিভ, সাবজেক্ট ভার্ব, আর 2টা প্রশ্ন। এবং আমরা বুঝলাম যে আচ্ছা, আরেকটা কথা বলা হয় না, যদি না বলে না, না বা এরকম যদি বলে তখন ডু নট অথবা ডাজ নট, ডোন্ট, ডাজ নট এরকম বসাবেন। যেমন আমি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখি না, তাহলে কি বলবেন? শিখি না, তাই ডোন্ট লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম। তুমি কি শিখো না, ডোন্ট ইউ লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম, এরকম হবে আর কি। বোঝা গেল? সো এখন আমরা কি বলছিলাম বলেন তো, যে আমরা বেসিকলি দেখলাম যে 3টে স্ট্রাকচার, একটা অ্যাসার্টিভ আর 2টা প্রশ্ন। অ্যাসার্টিভ এর ক্ষেত্রে সাবজেক্ট বার, প্রশ্ন করলে উত্তরের উপর ভিত্তি করে স্ট্রাকচার। এবং আমরা বললাম যে এই যে শিখি, শিখো, শিখো, এরকম এ ই অ, শিখে, শিখি, শিখো, করি, করা, করো, বলে, বলি, বলো। সো এরকম ভাবে যদি এ ই ও সাউন্ড থাকে, একটা কাজ করি, করা, করো বলে, সাবজেক্ট দিবেন ভার্ব ওয়ান, এবং প্রশ্নের ক্ষেত্রে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্নটা করছি, আমি তার দিচ্ছি না। তাহলে এই যে 3টে স্ট্রাকচার, এবং একটা কাজ করি, করা, করো বললে যে ভার্ব ওয়ান বসে ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, সেটা আপনারা বুঝতে পারলেন কিনা? একদম সহজে আপনার আওয়াজ দিয়ে বলবেন। সবাইকে বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। জি হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। জি স্যার বুঝতে পেরেছি। ক্লাসে আমি জ্ঞান দিবেন বুঝছি। না। আমি আমি আজকে আপনাদের ফিডব্যাক নিব, আমি ক্লাস কেমন লাগছে ফিডব্যাক নিব অবশ্যই চ্যাট বক্সে। তো বেসিকলি না বোঝার কোনো ওয়ে নাই আসলে, কারণ আমরা যেভাবে, আমি এত একদম মানে আমার আমার যেটা মনে হয় আর কি, যে আপনাদের যত প্রশ্ন থাকতে পারে এটা আমি জানি, বিকজ আমি বুঝতে পারি যে আসলে কি কোন জায়গায় সমস্যাটা হতে পারে। দ্যাটস যতগুলা ব্যাপার কাভার করা দরকার আমি প্রায় করে দিচ্ছি। দেখেন, আমরা যে ভার্ব ওয়ান ব্যবহার করা শিখলাম, হ্যাঁ, অর্থটা কোন ধরনের অর্থে একটা কাজ কেউ করে, প্রতিদিন করে, মাঝে মধ্যে করে, করি, করা, করো এরকম বলে, তখন আমরা, আপনি আপনি কাউকে বলতেছেন যে ভাই আমি এটা করি, আমি প্রতিদিন করি, মাঝে মধ্যে করি, এই ধরনের ক্ষেত্রে আপনি যে ভার্ব ওয়ান দিয়ে বলবেন, প্রশ্ন ক্ষেত্রে যে ডু ডাজ দিবেন, ব্যাপারটা বুঝলেন, ব্যবহারটা বুঝলেন। এটাকে বলে প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্স। সো বেসিকলি আমি আপনাদের এট দি এন্ড অফ দ্য টেন্সই শিখাচ্ছি, বাট আমি বলতেছি না আর কি, সংজ্ঞা বলছি না যে তাহাকে টেন্স বলে বা এরকম আমি গতানুগতিক সিস্টেম শিখাচ্ছি না। ব্যাপারটাকে সহজ করার জন্য আমি কোনো প্রকারভেদ, কোনো কাহিনী, হিস্ট্রি কিংবা ডেফিনেশন এগুলো বলছি না, শুধু ব্যবহারটা শিখিয়ে দিচ্ছি, বাক্য তৈরি করাটা শিখিয়ে দিচ্ছি। কারণ এট দি এন্ড অফ দ্য ডে আমরা মানুষকে বাক্য বলি, মানুষকে তো আর টেন্সের রুলস বলি না, একটা গ্রামারের রুল বলি না, আমরা মানুষকে বাক্য বলি। যদি আপনি বাক্য তৈরি করতে পারেন তাহলে আপনি সঠিকভাবে আগাচ্ছেন। এটা যেভাবে শিখেন, যার কাছ থেকে শিখেন, ইট ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ যেটা আপনার সেন্টেন্স মেক করতে পারেন, সেন্টেন্স মেক করতে পারলে তাহলে হলো। এখন একটা জিনিস বোঝার পরে আপনার মেইন কাজ কি মনে আছে? আপনার মেইন কাজ হচ্ছে সেটা প্র্যাকটিস করা, সেই ব্যাপারে আরো অনেকগুলো বাক্য ক্রিয়েট করা। এবং আমরা এটাও বোঝাচ্ছি যে আসলে ইংলিশ স্পিকিংটা করবেন কিভাবে, সেটা হচ্ছে ছোট ছোট বাক্য তৈরি করা শিখবেন, বাক্যকে লম্বা করা শিখবেন। সহজ কথা, একদম 2টা ভাগে ভাগ করে ফেললাম। ছোট বাক্য প্রথমে ভালো করে শিখলেন, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কল সাবজেক্ট বা অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। কারণ একটা বাক্যকে আমরা যখন ক্রিয়েট করি, প্রথমে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এই 3টা জিনিস পারলে আপনার ইংলিশের বেসিকটা ঠিক থাকবে বলে আমরা ধরে নিচ্ছি। ঠিকঠাক ভাবে বাংলা ছাড়াই যদি আপনি বলতে পারেন আর কি, দিস ইজ কল টু সিঙ্ক ইন ইংলিশ। এবং আমরা এটা পারলে তারপর বাক্যকে লম্বা করা শেখাটা অতটা কঠিন না, বাট আমার বেসিকটা ঠিকঠাক করতে হবে। আবার দেখুন তো, এখানে সে একটি বই পড়ে, অ্যাসার্টিভ বাক্য না, এটা ছোট বাক্য। আপনি এর ইংলিশটা কি? প্রথমে সাবজেক্ট বলেন হি, ইংলিশে বলেন, বাংলা ছাড়া চিন্তা করেন তো, হি, তারপরে দেন ভার্ব, সে কি করে, হি রিডস, হি রিডস, কি বই, একটি বই, হি রিডস আ বুক। এই যে আমরা হি থাকলো একটা এস দিলাম, হি রিডস আ বুক। এখন আবারও বলি, হি রিডস না বলে হি রিড আ বুক দিলে হবে না? হবে তো, বোঝা যাবে, কিন্তু এটা তো ভুল। এই ভুল ইংলিশ দিয়ে তো আপনার আসলে লাভ হবে না।
আপনাকে একটু কষ্ট করে এই খুঁটিনাটি ব্যাপার কয়েকটা শিখে নিতেই হবে। এটাকে আপনি যাই বলেন না কেন, এটা শিখে নিতেই হবে, এটা গুরুত্বপূর্ণ সবার জন্য। সো হি রিডস আ বুক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন বাংলা ভাষা ইংলিশ ভাষার সম্পর্কটা উল্টা। এই কারণেই আমরা ইংলিশটা পারি না, অনেক শব্দ জানার পরেও পারি না। তো আপনার সিরিয়ালটা মাথায় সেভ করতে হবে, সাবজেক্ট তারপরে ভার্ব তারপর অবজেক্ট। সাবজেক্ট প্রথমে খুঁজবেন, সাবজেক্ট কি বলতে চাচ্ছেন, যে সে একটি কাজ করে, সে একটি বই পড়ে, এই কথাটা বলতে চাচ্ছেন। তাহলে আগে সাবজেক্টটা চিন্তা করুন, সে মানে হি বা সি। ওকে, সে কি করে, ভার্বটা বলবেন। হি রিডস, সে পড়ে। কি পড়ে, ভার্বকে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে, যে আমরা লিখে রাখছি যে কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সে একটি বই পড়ে, হি রিডস আ বুক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারা ফুটবল খেলে, তাহলে দে প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দে প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তিনি একটি চিঠি লেখেন, তাহলে হি রাইটস কি রাইটস, হি রাইটস আ লেটার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হি রাইটস কি, হি রাইটস আ লেটার। আমরা একটি মুভি দেখি, সো উই ওয়াচ, আমরা দেখি, কি দেখি, উই ওয়াচ আ মুভি, উই ওয়াচ আ মুভি, আমরা একটি মুভি দেখি। আমি রাতের খাবার রান্না করি, সো আই কুক কি, আই কুক ডিনার, ডিনার রান্না করি। তিনি একটি ছবি আঁকেন, তাহলে হি পেইন্টস, কি পেইন্টস করেন, হি পেইন্টস আ পিকচার, হি পেইন্টস, ওকে, কি করেন, হি পেইন্টস আ পিকচার। সে একটি গাড়ি চালায়, তাহলে হি ড্রাইভস, এই যে এস আছে বারবার, হি এর ব্যবহারটা আমরা। আরেকটা সমস্যা আপনারা আমি জানি আপনারা ফেস করেন, সেটা হলে ইউ নো দ্য রুল বাট ইউ কান্ট ইউজ ওয়েন ইট কামস টু স্পিকিং, ইজ দ্যাট রাইট? মানে আপনি জানেন নিয়মটা, কিন্তু যখন কথা বলার সময়টা আসে আপনি না, বলবো না লাগলে। সো আমি কিন্তু ব্যবহারের সময় আপনি পারতেছেন না। এটা ফেস করছেন কিনা আপনারা এরকম, জানেন যে এখানে একটা এস দেওয়া লাগবে, বাট বাস্তবে যখন বলছেন তখন আর আসতেছে না। তো এটার ক্ষেত্রে কি করবেন আসলে, যারা এরকম প্রবলেম আছে, যে বুঝতেছেন ইংলিশটা বুঝতে পারছেন বাট বলতে গেলে ঝামেলাটা হয়ে যাচ্ছে। তো প্রথমত আপনার এটা মেনে নিতে হবে যে এটা খুবই সিম্পল, এই সমস্যা শুধু আপনার একার না, এটা গ্লোবাল সমস্যা, এটা সবারই, সবারই একই সমস্যার মধ্যে দিয়ে যায় এবং সবাই ওভারকাম করে বা সবাই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। কিভাবে আসে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। মূলত আপনাকে সতর্কতার সাথে একটু ইংলিশটা বলার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, এবং আপনাকে লিসেনিং করতে হবে। আপনি যখন লিসেনিং করেন, বুঝে বুঝে ইংলিশটা শুনেন। ও, আই 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 টোল্ড টু টক অ্যাবাউট অ্যাবাউট অ্যাক্টিভ লিসেনিং। লাস্ট ডেতে বলেছিলাম যে অ্যাক্টিভ লিসেনিং নিয়ে কথা বলবো। এটা কি লাস্ট ডেতে না ফার্স্ট ডেতে বলেছিলাম? অ্যাক্টিভ লিসেনিং কি জিনিস এটা একটু আমি বলার দরকার, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা একটু আলোচনার ব্যাপার। লিসেনিংটা কেন গুরুত্বপূর্ণ এটা আগে বলি। লিসেনিং মানে শোনা, ইংলিশ শুনবেন। ইংলিশটা শোনা স্পিকিং এর জন্য কেন গুরুত্বপূর্ণ, এটা হলো আমরা বাংলা ভাষাও কিন্তু শুনে শুনে শিখেছি। আমরা বাংলা ভাষা শুনেছি, তারপর সেটা বোঝার চেষ্টা করে রিপিট করে করে আমরা বাংলা ভাষা শিখে গিয়েছি। পৃথিবীতে যে কোনো ভাষা আপনি এভাবে শুনে শুনে বুঝে বুঝে শিখে ফেলতে পারেন রিপিট করে করে। যেমন অ্যারাবিক কান্ট্রিগুলোতে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যেমন ধরেন অ্যারাবিক কান্ট্রিগুলোতে, সৌদি আরবে, দুবাই কিংবা বিভিন্ন দেশে যখন আমাদের দেশের ভাই বোনেরা যায় এবং সেখানে তারা কিন্তু কয়েক মাসের মধ্যেই অ্যারাবিক ভাষা শিখে ফেলে উইদাউট লার্নিং এনি, মানে রিডিং এনি বুকস or লার্নিং এনি গ্রামার। তারা শিখে ফেলে। কিভাবে শিখে, তারা শুনে, বুঝে এবং তারপর বলে। তো আপনিও ইংলিশটাও সেম প্রসেসে শিখতে পারবেন। সমস্যা হচ্ছে বাংলাদেশ ইজ লাইক এন এলিয়েন সোসাইটি, এখানে কেউ ইংলিশ বলে না, নো ওয়ান স্পিক্স ইংলিশ হিয়ার। তো দিস ইজ আপনাকে এই যে আমাদের মতো প্ল্যাটফর্মসে আসতে হচ্ছে, স্পিকিং প্র্যাকটিস করতে হচ্ছে। এবং আর ইংলিশটা শুনবেন আপনি ইউটিউব থেকে শুনবেন। ইংলিশটা শোনাটা গুরুত্ব এটাই যে আপনি ইংলিশ শুনলে, মনে করেন যে আপনি যে ইংলিশ শুনলেন, ইংলিশ শুনে যদি আপনি কি করেন, কি বলে এটাকে, ইংলিশ শোনার পর আপনি যদি বোঝার চেষ্টা করেন এবং রিপিট করেন, তাহলে ইংলিশটা শিখে যাবেন। কারণ ইংলিশ শোনার ক্ষেত্রে অ্যাক্টিভলি শোনা, এই জিনিসটা কি বা এটা গুরুত্বটা কি। অ্যাক্টিভলি শোনা মানে হচ্ছে, অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে আপনি যে ইংলিশটা শুনতেছেন এটা মনোযোগ দিয়ে শুনতেছেন। অনেক সময় আমরা অন্য একটা কাজ করি, পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ইংলিশ গান বা একটা কিছু আমরা প্লে করে রাখি, আর আমরা মনে করি যে মনে হয় ইংলিশ শেখা হয়ে যাবে। এভাবে ইংলিশ এক্সপোজার হয় ভালো, কিন্তু আপনার আসল রেজাল্টটা আসে যদি আপনি মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে ইংলিশটা শুনেন। অ্যাটেনশন দিয়ে কিভাবে শুনবেন, আপনি ইংলিশ যে বলছে, কি আইডিয়া তারা মানে দিচ্ছে বা কোন আইডিয়াটা প্রকাশ করছে,
যে ইংলিশটা বলতেছে সেই আইডিয়াটা বোঝার চেষ্টা করবেন। ওয়ার্ড বাই ওয়ার্ড সকল কিছু অর্থ বোঝার দরকার নেই। আপনি মনোযোগ দিয়ে কোন আইডিয়াটা কি নিয়ে কথা বলছে, ব্যাপারটা কি, কথাটা আসলে কি, সেটা বোঝার চেষ্টা করবেন। এবং সেটা যদি বুঝতে পারেন, তাহলে মনোযোগ দিয়ে বুঝতে পারেন, তাহলে সেই জিনিসটা আপনার ব্রেনে সেভ হবে, আপনার সাবকনশাস মাইন্ডে থেকে যাবে, এবং বাস্তবে যখন ইংলিশটা আপনি বলতে যাবেন তখন দেখবেন যে আপনি পারতেছেন। এই যে আপনি হি ড্রাইভস আ কার, এই কথাটা আপনি ইংলিশে শুনলেন, মনোযোগ দিয়ে যদি শুনেন এবং মনে মনে যদি বলেন আচ্ছা এখানে একটা এস আছে, তাহলে কিন্তু এটা আপনার মনের মধ্যে সেভ হয়ে যাবে। আলাদা কোনো কষ্ট ছাড়াই আপনি যে মনোযোগ দিয়ে শুনলেন এবং পরবর্তী সেটা ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার অনেকেরই যে সমস্যাটা যে ভাই আমি ইংলিশ বুঝি বাট আমি বলতে পারি না, এর একটা অন্যতম লেকিংস যেটা সেটা হচ্ছে ল্যাগ, যেটা সেটা হলো ইংলিশটা মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তো এই জিনিসটা করলে এবং প্র্যাকটিস করলে যদি আপনি একটু বুঝে বুঝে করেন, যে স্পিকিংটা যখন স্লোলি করে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার সফলতা আসছে। আমি আপনাদেরকে একদম আমার মন থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এই গাইডলাইনটা দিলাম। যদি একটু সিরিয়াসলি আমার এই গাইডলাইনটা নেন এবং প্র্যাকটিস করেন, কয়েক মাসের মধ্যে আপনার সফলতা দেখতে পাবেন ইনশাআল্লাহ। কয়েক মাসের মধ্যে দেখবেন। তো একটু আজকে থেকেই চেষ্টা করেন। আর ইংলিশ শোনার ক্ষেত্রে কি শুনবেন, আপনি কার্টুন দেখতে পারেন, অনেকগুলো কার্টুন পাওয়া যায়। আপনি লিখবেন ইউটিউবে যে কার্টুন ফর লার্নিং ইংলিশ, অথবা কার্টুন টু লার্ন ইংলিশ, অথবা কার্টুন লার্নিং ইংলিশ লিখলেই চলে আসবেন। ঠিক আছে, কার্টুন লার্নিং ইংলিশ কার্টুন লিখলে তাহলে দেখবেন অনেকগুলো ইউটিউব চ্যানেল আসতেছে, কার্টুন আসতেছে, সেটা দেখবেন। তো এতে কি হয়, মজাও লাগে, আর আপনি অ্যাক্টিভ লিসেনিং করে আপনি ইংলিশটাও শিখতে পারেন। আর সেখানে লার্নিং ইংলিশের, মানে ইংলিশের উপর, ইংলিশ শেখানোর জন্য ডেইলি লাইফের ইংলিশ গুলাই ওই কার্টুনে বলে আর কি। ঠিক আছে, আপনি 6 মিনিট ইংলিশ শুনতে পারেন, যেটা ইংলিশ শেখার জন্য ডিজাইন করা, বিবিসির 6 মিনিট ইংলিশ, 6 মিনিটের ইংলিশ গুগলে সার্চ দিলে চলে আসবে। আপনি একটু একটু কষ্ট করলে দেখবেন, তাহলে ইংলিশের ফ্লুয়েন্সিটা আসবে আপনার লিসেনিং থেকে। লিসেনিং ইজ কল দি ইনপুট। আপনার ইনপুট ঠিকঠাক থাকলে আউটপুট ঠিকঠাক থাকবে, এটাই হচ্ছে কথা। এবং আমি বেসিকটা তো আমি ঠিকঠাক করেই দিচ্ছি, তাই না? তো কোনো টেনশন না, আপনি লেগে থাকেন এবং কষ্ট করতে হবে ভাই। কষ্ট ছাড়া সফলতা আসবে না। কষ্ট করলে সফলতা এমনিতেই আসবে, লেগে থাকলে সফলতা এমনিতেই আসবে। সময় লাগবে বাট আসবে। তো চলুন আমরা সামনে আগাই। আমি অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম, এটা মাথায় থাকে যেন সবার। তারা একটি বাড়ি তৈরি করে, সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট কি এখানে, তারা মানে দেই, দে বিল্ড কি বিল্ড করে, দে বিল্ট আ হাউস, তারা একটি বাড়ি তৈরি করে, দে বিল্ট আ হাউস, তারা একটি বাড়ি তৈরি করে। আমি একটি গান গাই, সাবজেক্ট কি এখানে, আমি আমি আই আই সিং আ সং, আই সিং আ সং, আমি একটি গান গাই। ওকে। তিনি একটি পোশাক ডিজাইন করে দেয়, হি ডিজাইন নাকি হি ডিজাইনস হবে বলুন তো? শি ডিজাইন নাকি শি ডিজাইনস হবে? শি ডিজাইনস আর ড্রেস। সে একটি বাইক মেরামত করে, তাহলে হি মেরামতের ইংলিশ কি, রিপেয়ার বা ফিক্স, হি রিপেয়ার্স আ বাইক। এই যে এস আছে, বারবার কিন্তু এসটা আছে, তো বুঝে বুঝে পড়লে নেক্সট টাইম স্পিকিং এও পারবেন। দুইবার তিনবার পাঁচবার ভুল হবে, বাট আপনি যখন বুঝতেছেন যে এটা ভুল হলো, আমি একটু সতর্ক থাকবো, হঠাৎ করে দেখবেন যে আর ভুল হচ্ছে না, ঠিকঠাক হয়ে যাচ্ছে। বোঝা গেল? এটা শুধুমাত্র ভার্ব ওয়ানের ক্ষেত্রে প্রযোজ্য। তারা একটি গাছ লাগায়, তাহলে দে প্ল্যান্ট, কি লাগায়, দে প্ল্যান্ট একটি গাছ, আ ট্রি, দে প্ল্যান্ট ট্রি। তাহলে আমরা বাক্য তৈরি করাও দেখলাম, কিছু বাক্য এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আরেকটু মানে দক্ষতা অর্জন করানোর চেষ্টা করলাম। নাও এখন চলুন আমরা কথা বলবো এটাকে বলে, ধরুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি এত পারফেক্ট টেন্স কাকে বলে, তো সংজ্ঞায় পারফেক্ট টেন্স মানে হলো একটা কাজ করেছেন আপনি, এটা রেজাল্টস আছে, বর্তমানে যেহেতু কানেক্টেড, বর্তমানে এক্সিস্ট করছে রেজাল্টটা, এরকম কিছু আর কি। তো আমি ওই দিকে সংজ্ঞায় যাচ্ছি না, আসলে আমি আপনাদেরকে ব্যবহারটা বুঝাই বলতেছি। আপনি কোন ক্ষেত্রে, কোন আপনি সময়ে আপনি চিন্তা করবেন যে আচ্ছা এখানে এই কাজটা করব, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি দেবো, মানে কোন ধরনের অর্থে আপনি ইংলিশটা বলেন। এট দি এন্ড অফ দ্য ডে আপনার, আপনি বাঙালি, আপনার মনে কিছু না কিছু বাংলা থাকবেই। ঠিক আছে, সো এটাকে আসলে অস্বীকার করার কিছু নেই। এটা ইংলিশ যতই আপনি উই সে টু থিঙ্ক ইন ইংলিশ, ইংলিশে চিন্তা করেন, ইংলিশ দিয়ে ইংলিশ বলেন, অনেক কিছু আমরা বলি, আমরা ট্রেনাররা বলি, বাট যেটা বাস্তবতা সেটা হচ্ছে আমরা বাঙালি, আমাদের মাথায় বাংলাটা চলে আসবে। বিশেষ করে লার্নিং পিরিয়ডে আপনি যখন লার্নিং করছেন, শিখছেন, তখন বাংলাটা আসবেই। দ্যাটস আমি আপনাকে বাংলায় একদম সহজভাবে বলছি কোন ক্ষেত্রে কি করবেন একটু বুঝেন। ধরেন আপনি বাংলা একটা ক্রিয়ার শেষে এচো, এচে, এচি, শিখেছি, শিখেছো, শিখেছে, এরকম চচি বা এরকম থাকলে, সো মনে করেন যে কি করবেন, হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি দিবেন। একটা কাজ করেছি, এচো, এচে, এচি থাকলে সাবজেক্টও দিবেন, তারপর হ্যাভ দিবেন অথবা হ্যাজ দিবেন, সাবজেক্ট দেখে সেটা ডিসাইড করবেন পরে। তারপর ভার্বের 3 নাম্বার ইংলিশ দিবেন, ভার্ব থ্রি দিবেন।
ওকে, সো একটা বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সাথে, ক্রিয়া মানে কাজ, যে শব্দ দিয়ে একটা কিছু করা বোঝায়, যেমন খাওয়া, যাওয়া, আসা, শেখা, কাজ করা, রান্না করা, কথা বলা, কোনো কিছু করাটাকে আমরা ক্রিয়া বলি। আর ক্রিয়াকে দেখে আপনি ভার্ব কি হবে, এটা ভার্বের কোন ফর্ম হবে, ওয়ান নাকি টু, হ্যাভেজ হবে নাকি ওয়াদার হবে, সেটা ক্রিয়া দেখে আপনি ডিসাইড করবেন। এই যে এখানে মানে ক্রিয়ার সাথে যদি এচো, এচে, এচি এই ধরনের কিছু থাকে, একটা কাজ ধরেন আপনি করেছেন বা কেউ করেছে, আমি করেছি, তুমি করেছো, একটা কাজ করে ফেলছেন, ডান ডান হয়ে গেছে, সহজ কথা। সেই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ দিবেন, তারপরে ভার্বের 3 নম্বর ইংলিশ দিবেন। আমরা তো অলরেডি জানি সেটা, যে প্রতিটা আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে 500টা ভার্বের একটা শিট দেওয়ার, গতকাল সময় হয় নাই, আজকে একটু দেরি হবে, বাট দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে 500টা ভার্বের শিট দিলে সেখানে প্রতিটা ভার্বের 3টা করে ইংলিশ থাকবে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। আপনি শিখবেন, একটু মনোযোগ দিয়ে, বেশ কিছু কিছু ভার্বের ক্ষেত্রে দেখবেন যে ভার্ব ওয়ান এবং ভার্ব টু, ভার্ব থ্রির ক্ষেত্রে শুধু ইডি যুক্ত হয়, ভার্ব ওয়ানের সাথে ইডি যুক্ত করলে ভার্ব টু, ভার্ব থ্রি হয়ে যায়। প্রতিটা ভার্বের 3টা ইংলিশ থাকে, আপনারা জানেন সেটা, প্রতিটি ক্রিয়ারই। সো এখন কিছু কিছু ভার্ব আছে যেগুলো আসলে ভার্ব ওয়ান একরকম, ভার্ব টু আবার আরেক রকম, ইডি যুক্ত হয় না, অন্য কিছু হয়। আবার ভার্ব থ্রি হচ্ছে আবার আরেক রকম। যেমন যাওয়ার ইংলিশ গো, গো এর ভার্ব টু কি, গো ওয়েন্ট, তাই না? ওয়েন্ট হচ্ছে ভার্ব টু। ভার্ব থ্রি কি, ভার্ব থ্রি হচ্ছে গন। খাওয়া, ইট, ইট হলো খাওয়া, ইটের পাস্ট বা ভার্ব টুটা কি, এইট। পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, মানে ভার্ব থ্রিটা কি, ইটন, ইট, এইট, ইটন। তাহলে এই যে 3টা 3 রকম এরকম স্ট্রং ভার্ব, এগুলাকে বলা হয়। এরকম ভাবে অনেকগুলো ভার্ব দেখবেন যাদের ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি 3টা 3 রকম উল্টা পাল্টা। সো ওগুলাকে আলাদা মার্ক করে যদি আপনি শিখতে পারেন খাতায় লিখে বা কষ্ট করে, তাহলে ভালো হবে, কারণ এগুলো একটু সমস্যা। আপনি ইংলিশ বলছেন মানুষকে, মানে ভার্বস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ভার্বস মানে হচ্ছে কাজ, আপনার স্বপ্ন যদি হয় ইংলিশে অনর্গল কথা বলা, ভার্ব শিখতে হবে। আমি 500টা ভার্বের শিট দিব, এই 500টা শিখলে আর জীবনও লাগবে না, এ হয়ে যাবে, এই 500টা দিয়ে আপনি চলে যেতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই 500টা ভার্ব খুব সিলেক্টিভ। ওকে, একদম এই মানে বেসিক গুলো না, একদম অ্যাডভান্সডও না, ইন্টারমিডিয়েট লেভেলের আর কি। তো এগুলো একটু শিখবেন কষ্ট করে। তা বিশেষ করে ভার্ব টু এবং থ্রি যেগুলোর উল্টা পাল্টা আছে, একটু এলোমেলো, ওইগুলো একটু আলাদা করে অ্যাটেনশন দিয়ে শিখবেন। তো আপনি এই যে হ্যাঁ ভার্ব থ্রিটা কখন ব্যবহার করবেন, এটার একটা আলোচনা আমরা এখন করছি। যে ধরেন আপনি একটা কাজ করে ফেলছেন বা কেউ করে ফেলেছে, কাজটা হয়ে গেছে, করেছি বা সে করেছে, এরকম আপনি বলতে চাচ্ছেন, বলা লাগে না বাস্তব জীবনে, বিভিন্ন জায়গায় বলতে হয় এই ধরনের কথা, তো তখন আপনি হ্যাভ অথবা হ্যাজ দিবেন। তারপর ওই যে কাজটা, কাজের তো 3টা ইংলিশ, 3টা ইংলিশ থেকে 3 নম্বরটা দিবেন। ওই যে 3 নম্বরটা দিবেন, এটা তো জানতে হবে কোনটা 3 নম্বর। যেমন ধরেন আমি খুবই কঠিন একটা, অনেকগুলো বারো, যেমন কাঠ, কাঠের 3টা ইংলিশ একই রকম, তো এটা জানতে হবে আলাদা করে। অতএব এটা মুখস্থ করতে হবে। দুনিয়াতে যারা ইংলিশ বলে, যাদের নেটিভ ইংলিশ স্পিকার, যাদের মাতৃভাষা ইংলিশ, তারা, তাদের এগুলো আলাদা করে শেখা লাগে না, তারা ছোটবেলা থেকে শুনতে শুনতে শেখা যায়, বইটি পড়া লাগে না। আমরা বাংলা ভাষা কি বই পড়ে শিখেছি? উত্তর হচ্ছে না, শুনে শুনে শিখে ফেলেছি। আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে আপনিও শিখে ফেলতেন শুরু শুনে শুনে। আর আমরা বাংলাদেশে আছি এখন, এখান থেকে থেকে ওটা মানে ব্যবহারিক না, এটা সম্ভব না। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে আলাদা করে ভার্বের 3টা ফর্মস আপনাকে আলাদা করে মুখস্থ করতে হবে। তো আমি একদম জেনুইন কথাগুলো বলছি, যদি একটু অ্যাটেনশন দেন ভাই, আপনার সফলতা আপনারই হাতে। তো আমি চলুন বাক্যটা একটু দেখি। এবার আমি ইংলিশ লাইফ টাইম থেকে ইংরেজি শিখেছি, অ্যাসার্টিভ বাক্য, সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন, তারপর তো অবজেক্ট আসবেই। তো এখানে সাবজেক্টটা কি, আমি আই। ওকে, শিখেছি, শেখা মানে কাজ হয়ে গেলে এটা, এটার সাথে এচি আছে। তো অতএব আমরা হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি দিব। আয়ের সাথে হ্যাভ বসে, আই হ্যাভ লার্নড। দেখেন শেখা মানে লার্ন, এর ভার্ব থ্রি হচ্ছে লার্নড, একটা টি যুক্ত হলো। টি এর পরিবর্তে ইডিও যুক্ত করে আপনি বলতে পারবেন। কিছু কিছু ভার্ব আছে যার ভার্ব টু এবং ভার্ব থ্রি, এটা জাস্ট ইডি বা টি দুইটা যুক্ত করা যায় আর কি। সো যেমন এটা, এটার সাথে আই হ্যাভ লার্নড, টি যুক্ত হলো শুধু। আই হ্যাভ লার্নড, আমি শিখেছি, কি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। তেকের ইংলিশ কিন্তু ফ্রম, আই হ্যাভ লার্নড ইংলিশ ফ্রম ইংলিশ লাইফ টাইম। তাহলে আমি ইংলিশ লাইফ টাইম থেকে ইংলিশ শিখেছি। এচও এচি আছে, এই কারণে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি দিয়েছি। একটা প্রশ্ন, যে ইংলিশ লাইফ টাইম এতক্ষণ বলে আসলাম যে প্রতিষ্ঠান থাকলে হচ্ছে কি বসে, আহ, আহ, কি কয় এটাকে, এট বসে, বাট এখানে ফ্রম কেন? এটা ফ্রম হওয়ার কারণ হলো থেকে আছে, থেকে নিজস্ব বা সরাসরি ইংলিশটাই কিন্তু ফ্রম, সেই কারণে এখানে ফ্রম বসলো। প্রতিষ্ঠান থাকলেই যে আপনি এড দিয়ে দিবেন, নট নট রিয়েলি। আপনাকে একটা প্রতিষ্ঠানে এ থাকলে এড, যদি হচ্ছে আপনার কি থাকে, কি বলে এটাকে, ইংলিশ লাইফ টাইমের জন্য, তাহলে বলবেন ফর ইংলিশ লাইফ টাইম, দ্বারা, বাই বা থ্রু, তাই না? ইংলিশ লাইফ টাইম থেকে ফ্রম ইংলিশ লাইফ টাইম, সেটা বুঝতে হবে কি আছে সাথে, সেটা বুঝতে হবে। তাহলে
ফ্রম ইংলিশ লাইফ টাইম, আই হ্যাভ লার্নড ইংলিশ ফ্রম ইংলিশ লাইফ টাইম, আমি ইংলিশ লাইফ টাইম থেকে ইংরেজি শিখেছি। তুমি কি ইংলিশ লাইফ টাইম থেকে ইংরেজি শিখেছো? সে কি এটা করেছে? আমি কি এটা করেছি? এই যে প্রশ্ন, তাহলে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশন। এই হানা বলা যাবে, অক্সিলারি দিয়ে শুরু করবেন, সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন। আর আরেকটা কথা বলা হয় না যে হ্যাভ কখন, হ্যাজ কখন, এটা সাবজেক্ট দেখে, যদি আই উই ইউ দে এগুলো হয় সাবজেক্ট তাহলে হ্যাভ দিবেন। আর হি সি ইট করিম কারো নামে এরকম বলে হ্যাজ দিবেন। এখন আসুন, প্রশ্নটা ইয়েস নো দিয়ে আনসার দেওয়া যেতে যাচ্ছে, তুমি কি ইংলিশ লাইফ টাইম থেকে ইংরেজি শিখেছো? ইয়েস, না শিখলে নাও, না হা না বলা যাবে, দ্যাট মিনস অক্সিলারি দিয়ে শুরু করবেন, সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন। এই যে শিখেছো, এচো আছে থাকলে হ্যাভ, সাবজেক্ট হচ্ছে ইউ। হ্যাভ ইউ লার্নড ইংলিশ ফ্রম ইংলিশ লাইফ টাইম, হ্যাভ ইউ লার্নড ইংলিশ ফ্রম ইংলিশ লাইফ টাইম, তুমি কি ইংলিশ লাইফ টাইম থেকে ইংরেজি শিখেছো? তারপর হচ্ছে তুমি কিভাবে ইংরেজি শিখেছো, এটা ডব্লিউএস কোয়েশন। এই প্রশ্নের উত্তরে হা অথবা না বলা যাবে না, যেহেতু যাচ্ছে না। ডব্লিউএস ওয়ার্ড হবে, তারপর অক্সিলারি হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে। সো কিভাবে, ইংলিশ কি, হাউ। তারপরে সেকেন্ড স্টেপে অক্সিলারি দিতে হবে। অক্সিলারি হচ্ছে হ্যাভ, সাবজেক্ট হচ্ছে ইউ, হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ, হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ। তাহলে আই হ্যাভ লার্নড ইংলিশ ফ্রম ইংলিশ লাইফ টাইম, হ্যাভ ইউ লার্নড ইংলিশ ফ্রম ইংলিশ লাইফ টাইম, হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ। একটা কাজ করেছি, করেছো, এচো এচি থাকলে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি, এবং হচ্ছে আহ, প্রশ্ন করলে আমরা কি করি, আমরা হচ্ছে অক্সিলারি হিসাবে হ্যাভ এস কে সাবজেক্টের আগে নিয়ে আসি। ঠিক আছে? এবং এই যে এটা টুনি, আচ্ছা আপনাদেরকে টুনিকে দেখাই। টুনি হচ্ছে মিনির বাচ্চা টুনি। আচ্ছা দাঁড়ান, তাহলে আর কি বলছে, একটু ওয়েট করো। তাহলে আহ, প্রশ্ন করলে আপনি এটা করবেন আর কি। আর আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হলো, এটা মানে প্রশ্ন উত্তরে হা অথবা না বলতে পারলে একটা, প্রশ্ন উত্তরে হা অথবা না বলতে না পারলে আরেকটা। ঠিক আছে? তো এটা খেয়াল রাখবেন। আর বিশেষ করে এখানে যে দেখতে পাচ্ছেন, সেটা হলো অক্সিলারিটাকে অবশ্যই সাবজেক্টের আগে দিতে হবে। আমি মনে করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আহ, না বোঝার আসলে কোনো ইয়ে নাই, অপশন নাই, বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে অবশ্যই করেন। চ্যাটে গিয়ে নিউ চ্যাটে ক্লিক করলে আপনাদের প্রশ্ন করতে পারবেন। আমরা এখন অ্যামেজন নিয়ে কথা বলবো, তার আগে দেখাই। এ হচ্ছে মিনি। ঠিক আছে? সবাইকে হাই বলো, বলো হাই। বলবো না? হাই, হাই বলছে। আচ্ছা বলো। হ্যাঁ, আচ্ছা বলো MEO W, কি হয়েছে ইংলিশে? মেও। মাশাল্লাহ, দেখছেন মিনিও কিন্তু ইংলিশ পারে আপনাদের মতো, মাশাল্লাহ। দিস ইজ গ্রেট। সুন্দর না মিনি? অনেক সুন্দর না? মাইক অন করে দিই তারা। ওর নাম টুনি, মিনি না, সরি, ওর মার নাম হচ্ছে মিনি। ও, হ্যাঁ, ও বাচ্চাও তো, বড় না। সবাইকে হাই বলছে, ভাই সুন্দর না মিনি? ওর আওয়াজ কি শোনা যাচ্ছে না ভাই? নাকি শোনা যাচ্ছে না ওর আওয়াজ? হোমওয়ার্ক দিলেন হ্যালো না? মিমি। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আহ এটাই কি, বসো বসো এখানে। তো আপনারা অনেকেই বিড়াল পছন্দ করেন। আহ, আমিও করি আসলে। আমাদের বাসায় সবসময় একটা বিড়াল থাকে, অল দ্য টাইম। ও ও একদম ছোটবেলা, ওর জন্ম আমাদের এখানেই। ওর মা আছে, ওর মাকে এখন নানা বাড়িতে দিয়ে দিছি। ঠিক আছে? আর সে এখন থাকে আমাদের সাথে। এখন অনেকেই বিড়াল ভয় পান বা বিড়ালকে পছন্দ করেন না। এটা পার্সোনাল চয়েস, আমার কিছু বলার নাই। তবে একটা জিনিস বলার আছে, যে বিড়াল কিংবা কুকুর অথবা যে কোনো প্রাণীকে খাওয়াতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো প্রাণীদেরকে খাওয়ালে আমাদের রিজিক বাড়ে, আমাদের মাধ্যমেই আল্লাহ তাদের রিজিক নির্ধারণ করে দিয়েছেন। দ্যাটস ওয়াই আমাদের তাদেরকে একটু টেক কেয়ার করতে হবে। এবং তাদেরকে খাওয়ালে আপনার কমবে না, বরং আল্লাহ কোনো না কোনো ভাবে সেটার প্রতিদান হিসেবে আপনাকে দিবে। ঠিক আছে? আপনার রিজিক বরকত আহ, বাড়বে আর কি। তো চেষ্টা করবেন প্রাণীদেরকে ভালোবাসতে, এবং ভালো না বাসলেও আপনি অ্যাটলিস্ট তাদেরকে খাবার দিতে। ঠিক আছে? তারা আমাদের উপরেই নির্ভরশীল। দে কান্ট মেক ফুড, তারা হয়তো খাবার খুঁজে নেই আমাদের উচ্ছিষ্টগুলো, কিন্তু তার নিজেরা তো আর তৈরি করতে পারে না, আমাদের উপরে ডিপেন্ডেন্ট। দ্যাটস আমাদের তাদেরকে খাবার দিতে হবে। অলরাইট, আমরা সামনে যাই। তো এখন আহ কারো কোন প্রশ্ন থাকলে, একজনে বলেন নাজমুল ইসলাম, যে সেন্টেন্স 5 প্রকার, আপনি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলেন 4 প্রকার। হ্যাঁ, আমি 4 প্রকারে দেখিয়েছিলাম, আপনি একদম সঠিক ধরেছেন। এটার কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে সেন্টেন্স 4 প্রকারই। হ্যাঁ, আর অপটেটিভ বলতে যে একটা প্রকার আপনারা চিনেন, এই যে অপটেটিভটা কিন্তু এটা আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ড না। বোঝা গেল? অপটেটিভ শব্দটা আন্তর্জাতিকভাবে, এটার ইতিহাসটা হলো, এটা ব্রিটিশ আমাদের যে উপনিবেশ শাসন আমলে, তখন গ্রামারবিদরা, আমরা যেহেতু বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের এই দেশগুলোতে
দোয়া প্রার্থনা প্রার্থনা বেশি করি, মানে কম্পেয়ার টু আমেরিকা অন্যান্য দেশে এগুলাতে কম দোয়া করে, আমরা কিন্তু দোয়া প্রার্থনা বেশি করি। সো দ্যাটস আমাদের এই ধরনের কথা বলার জন্য আলাদা করে একটা প্রকার তৈরি করা হয়েছে আমাদের দেশের জন্য, আমাদের গ্রামার মুদ্রা। ঠিক আছে। সো এই কারণে এটা আমাদের বাংলাদেশে 5 প্রকার, বা আন্তর্জাতিকভাবে 4 প্রকার। আপনাকে টোটাল ইতিহাসটা বলে দিলাম। এখন আরেকটা প্রকার, তাহলে ওইটা কি শিখবো না? হ্যাঁ শিখেন, সমস্যা নাই। আমি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার জন্য 4 প্রকার বললাম। আর ওইটাকে অ্যাসার্টিভের অংশই ধরা হয় আর কি, আন্তর্জাতিকভাবে আর কি। বুঝতে গেলেন, বুঝতে পারলেন? আহ, এবং অপটেটিভ যে শব্দটা, এই শব্দটা কিন্তু অক্সফোর্ড ডিকশনারিতে নাই। আমি দেখাচ্ছি। এই দেখেন, দাঁড়ান। এটা হলো অক্সফোর্ড ডিকশনারি। এই যে দেখেন, অপটেটিভ লিখে সার্চ অপটেটিভ। ঠিক আছে। দেখেন, কোনো ম্যাচই করবে না, এই শব্দই নাই অক্সফোর্ড ডিকশনারিতে, এই ধরনের কোনো শব্দই নাই। বুঝতে গেল? এটা আমাদের এলাকাতে আছে। তো আপনি গ্রামার বই কিংবা হচ্ছে কোনো পরীক্ষায় যদি সেন্টেন্স কয় প্রকার আসে, 5 প্রকারই দিয়েন। তা আমি সঠিকটা আপনাদেরকে জানাই দিলাম, টিচার হিসেবে ভুলটা জানাতে পারি নাই, সঠিকটা জানালাম। আর ওইটা লাগে না অত বেশি, এটা অত বেশি লাগে না, এটা অ্যাসার্টিভের অংশ আসলে। এই কারণে আমি বলি নাই। আশা করি আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। ওকে, মিস্টার নাজমুল না নাইমুল ইসলাম, বুঝতে পেরেছেন কিনা জানায়েন। আর কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে বলেন। কিভাবে বলবেন? নিউ চ্যাট একটা অপশন আছে, ঠিক আছে? ওই যে চ্যাটের ভিতরে গিয়ে নিউ চ্যাট অথবা আমার ছবির উপরে ক্লিক করে প্রশ্ন করতে পারবেন। দেখেন, লার্নড তো থার্ড, থার্ড ফ্রম না, হ্যাঁ রাইট। আপনি চাইলে ইডিও বলতে পারবেন আপনাদের প্রশ্নগুলো। ওকে, তারপর বলে ইংলিশ প্যারাগ্রাফ কিভাবে মুখস্থ না করে লেখা যায়। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমি কি এগুলোর প্রশ্ন উত্তর দিব? সব করে দিয়ে দিই ইংলিশ প্যারাগ্রাফ লেখার জন্য। যদি এটা আমার টপিক না, আমি ইংলিশ ভাষা শেখাই। তো যেহেতু আপনি প্রশ্ন করলেন, আপনি তো একাডেমিক লাইফে আছেন, আপনাকে বলছি সেটা হলো আমাদের বেসিকলি ইংলিশ প্যারাগ্রাফের মধ্যে 3টা পার্ট থাকে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকে, বডি থাকে, দেন হচ্ছে শেষে কনক্লুশন থাকে। 3টা পার্টে কি কি দেওয়া লাগে এটা বুঝলে নিজে তাকে লিখতে পারবেন। যেমন ধরেন, প্রথম যে অংশটা ইন্ট্রোডাকশন, সেখানে আপনার যে টপিক, সেই টপিক সম্পর্কে আপনার কি অবস্থা, আপনার যে মূল বক্তব্য, মূল যে কথা সেটা দিবেন। তারপর বডিতে ওই যে কথাটা আপনি বললেন, প্রথম যে কথাটা বললেন, সেই কথাটাকে বোঝানোর জন্য একদম ডিটেলসে আলোচনা করবেন, বিভিন্ন তথ্য দিবেন, বিভিন্ন চাইলে এক্সাম্পল দিতে পারেন, বিভিন্ন পরিসংখ্যান অ্যাড করবেন, বিভিন্ন আইডিয়া অ্যাড করবেন, কম্প্যারিজনও করতে পারেন। অনেক কিছু করা যায় ভিতরে, অনেক অপশনস আছে। এগুলা দেওয়ার পর, টোটাল ব্যাখ্যা দেওয়ার পর, দেন ফাইনালি যে লাইনটা, সেটা হলো আপনার ইন্ট্রোডাকশনের মতোই কিন্তু একটু ঘুরিয়ে, সেটা হলো আপনার মূল কথা কি, মূল সার কথা কি, সেটা এক লাইনে আপনি বলে দিবেন। এভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ লিখতে গিয়ে এই স্ট্রাকচারটা বোঝার পর আইডিয়া কিভাবে জেনারেট করবেন, এটার জন্য আসলে আলাদা ক্লাস আছে বা এ করা লাগে। আমি মনে মনে হয় যে প্রাইমারি ব্যাপারটা বুঝতে পেরেছেন আর কি। ওকে। তো তাহলে আমরা সামনে যাই এবং আপনাদেরকে এমিজারের ব্যবহারটা শিখাই। এমিজার কিন্তু, এমিজারের 3টা ব্যবহার আছে। একটা ব্যবহার তো সবাই জানেন, 3 নাম্বারটা এখানে দেখেন। আহ, আহ, আমি একটা একটা বুঝাবো আর আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। আমি চাই প্রশ্নগুলোর উত্তর দিতে, বাট অনেকগুলো প্রশ্ন আছে অপ্রাসঙ্গিক, সেই ক্ষেত্রে আমি উত্তর দিই না। আমি প্রাসঙ্গিক যত প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিব, আপনাদের সবার মানে উপকার হবে এরকম ক্ষেত্রে আর কি। সো 3 নাম্বারটা কিন্তু সবাই জানেন এমিজারের ব্যবহার, যে একটা কাজ করতেছি, তেসি থাকলে, শিখতেছি, দেখতেছি, খাইতেছি, তেসি থাকলে এমিজার প্লাস ভার্ব আইএনজি, এটা হলো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা কাজ করতেছি, যেমন আমি ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ, এটা হলো 3 নম্বরের ব্যবহার, এমিজারের একটা ব্যবহার আর কি। এছাড়া আরো 2টি ব্যবহার রয়েছে, আমরা হয়তো ওই 2টি জানি না, অথবা কেউ কেউ জানতে পারেন। তাহলে ওই 2টি ব্যবহারও শিখতে হবে, কারণ স্পোকেন ইংলিশে কথা বলতে গেলে ওই 2টাও কিন্তু লাগে। 2 নাম্বারটা অত বেশি লাগে না, 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা বেশিরভাগ ক্ষেত্রেই লাগে। 2 নাম্বারটা কম সংখ্যক ক্ষেত্রেই লাগে, তাও আমাদের সেখানে উচিত। ঠিক আছে। তো চলুন একটু দেখি এবং শেখার চেষ্টা করি। সেটা হলো, 1 নাম্বার হলো বাংলা বাক্যের শেষে ক্রিয়া না থাকলে সেই ক্ষেত্রে এমিজার বসে। তারপর নাউন বা অ্যাডজেক্টিভ আসে নর্মালি। এখন ক্রিয়া না থাকা মানে কি? ক্রিয়া মানে কাজ, যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়, একটা কিছু করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে। এবং এই যে ক্রিয়া, ক্রিয়া তো মনে করেন যে যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়, এবং একটা শব্দ ক্রিয়া কিনা এটা বোঝার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে তেসি। যদি শব্দের শেষে আপনি তেসি যুক্ত করতে পারেন তাহলে ক্রিয়া, আর তেসি যুক্ত করতে না পারলে ক্রিয়া না। শব্দের শেষে তেসি যুক্ত করতে পারলে ক্রিয়া, তেসি যুক্ত করতে না পারলে ক্রিয়া না। সহজ ব্যাপার, তাই না? যেমন ছাত্র, আপনি কি ছাত্রর সাথে তেসি যুক্ত করতে পারবেন? পারবেন না। আমরা কি কখন ছাত্র তেসি বলি? বলি না। তার মানে এটা ক্রিয়া না, এটা আসলে একটা নাউন কিন্তু এটা ক্রিয়া না।
সো কোনো বাক্যে ক্রিয়া না থাকলে সেই ক্ষেত্রে আপনি এমিজার দিবেন, এটা হলো এমিজারের একটা ব্যবহার। যেমন আমি ইংলিশ লাইফ টাইমের একজন ছাত্র, সো আই এম আ স্টুডেন্ট অফ ইংলিশ লাইফ টাইম। ওকে। অনেকে এই জিনিসটাকে এভাবে শেখায় যে আমি ইংলিশ লাইফ টাইমের একজন ছাত্র হয়, হই, হই। তো হয়ের জন্য আই এম বসায় আর কি, এভাবে শেখায়। তো এখানে বেসিকলি বাস্তবে যখন আপনি মানুষকে ইংলিশ বললেন, বা তখন কি আপনি কি হয় বলেন, যা বাস্তবে কি কখন বলেন যে আমি ইংলিশ লাইফ টাইমের ছাত্র হই? বলি না। বা আমি ব্যস্ত, এটার ইংলিশ হচ্ছে আমি বিজি। বা আমি ক্লান্ত হই, আমি ব্যস্ত, এরকম তো বলি না আমরা। আমি একজন শিক্ষক, আমরা কি বলি আমি একজন শিক্ষক হই? ঠিক আছে। আহ, যেমন আপনি আমাকে প্রশ্ন করলেন যে স্যার আপনার পেশা কি, আমি বললাম আমি একজন শিক্ষক। নাকি আমি বলবো আমি একজন শিক্ষক হই? হয়টা বলি না আসলে বাস্তবে। সেই কারণে আমি আপনাদেরকে ওই হয় দিয়ে বুঝাইলাম না, আমি আরেকভাবে বুঝালাম যে আসলে একটা বাক্যের শেষে ক্রিয়া না থাকলে সেখানে মেজার দিবেন। আসলে এখানে ক্রিয়া নাই, এটাকে নন ভার্ব বলে, তো সেই ক্ষেত্রে আমরা মেজার দিলাম। আপনি কিভাবে বুঝলেন? ইট ডাজ নট ম্যাটার। আপনার মেইন কোন জিনিসটা ম্যাটার করে, যে সেন্টেন্সটা পারলেন কিনা। বাক্য যদি ইংলিশে ঠিকঠাক ভাবে পারেন, হয়ে গেছে। কার কাছ থেকে শিখলেন, কোন পদ্ধতিতে শিখলেন, ইট ডাজ নট ম্যাটার। ওকে। সো এটা এক নাম্বার। যে একটা ধরেন, একটা হচ্ছে বাক্যের শেষে ক্রিয়া না থাকলে, ক্রিয়া নাই তো কি করবেন, এমিজার দিবেন। ঠিক আছে। মানে ইংলিশ বাক্যের নিয়ম হলো এমিজার, যে কোনো একটা ভার্ব থাকতে হবে। এখন যে বাক্যে বাংলায় ক্রিয়া নাই, সেই বাক্যে ইংলিশে এমিজার দিবেন। আমার স্টুডেন্ট অফ ইংলিশ লাইফ টাইম। এখানে আরেকটা প্রশ্ন, এই যে অফ কেন, অফ হলো র এর থাকলে প্রেপোজিশন হিসেবে অফ বসে। প্রেপোজিশনে নিয়ে মনে হয় আপনাদের অনেক সমস্যা আছে, কোন জায়গায় অফ, কোন জায়গায় এট, ইন, বাই, বিসাইড এগুলো বসায়। প্রেপোজিশন 150টা শব্দের একটা তালিকা। আর ইংলিশে কথা বলতে 80টার মতো শব্দ প্রেপোজিশন লাগে, আর বাকিগুলো লাগে না। আমার গবেষণা বলছে আর কি। তো আমি আমি আমার ধারণা থেকে বলছি, এটার যুক্তিও আছে। অক্সফোর্ড 3000 নামের একটা মানে গবেষণালব্ধ 3000 শব্দের তালিকা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। সেখানে প্রায় 80টা প্রেপোজিশন আছে। দেড়শো আমি বলছি যে 80টা আসলে লাগে, বাকিগুলো তেমন লাগে না। সো 150টা শব্দের তালিকা, প্রেপোজিশন আসলে শিখতে হবে, কারণ বাক্য লম্বা করতে আপনার প্রেপোজিশন লাগে। তো যদি আপনার বাসায় গ্রামার বই থাকে, বা এগুলো দেখে, ইউটিউবে অনেক ভিডিওস আছে, এগুলো দেখে প্রেপোজিশন একটু ব্যবহার শিখবেন। একটা প্রেপোজিশনের সমস্যাটা হচ্ছে এটা সাধারণ শব্দের মতোই, বাট সমস্যাটা হলো এগুলার একাধিক ব্যবহার থাকে। একটা শব্দের 3টা 4টা, ইভেন এই যে এট এর কিন্তু প্রায় 15টা ব্যবহার আছে। অক্সফোর্ড ডিকশনারিতে আপনি একটু সার্চ দিয়ে দেখেন, অফের 18টা ব্যবহার আছে। ইনের অফের কয়টা আছে জানি না, এরকম অনেকগুলো ব্যবহার একটা থাকে। So, এখানে এই সমস্যাটা, একটা শব্দের একাধিক ব্যবহার। একটু যদি সম্ভব হয় গুগল টুগল করে, কিংবা ইউটিউব করে, কিংবা হচ্ছে বিভিন্ন বইটি পড়ে প্রেপোজিশন একটু শিখবেন। সেন্টেন্স মেক করতে, ইংলিশে কথা বলতে প্রেপোজিশনটা খুবই জরুরি। সো আমরা এখানে এর থাকলে অফ ব্যবহার করলাম। আর আমি চেষ্টা করব, যদি জানি না সম্ভব হবে কিনা সময়ের মধ্যে, প্রেপোজিশন পড়ানো যায় কিনা। সো আই এম স্টুডেন্ট অফ ইংলিশ লাইফ টাইম, এর থাকলে অভ্যাস। তাহলে এটা এমিজারের 1 নম্বর ব্যবহার। আর একটা প্রশ্ন শুরুতে বলার দরকার, এমিজার তো তিনটা থেকে কোনটা কখন দিবেন এটা সব সাবজেক্ট দেখে নির্ধারণ করবেন। এমিজারের মূল অর্থ একই, কিন্তু কোনটা কখন দিবেন সেটা সাবজেক্ট দেখে। যেমন আই সাবজেক্ট থাকলে আয়ের সাথে হি, সি, ইট, কারো নাম থাকলে ইস, উই থাকলে উই, ইউ, দে, এগুলো থাকলে আর, উই আর, ইউ আর, দে আর, হ্যাঁ, দ্য ক্লাসেস আর, এরকম হলে আর। সো আম স্টুডেন্ট অফ ইংলিশ লাইফ টাইম, এর থাকলে অফ বসে। এটা হলো প্রেপোজিশনের 1 নম্বর, সরি, এমিজারের 1 নম্বর ব্যবহার। এমিজারের 2 নম্বর ব্যবহার, যেটা একটু ট্রিকি এবং একটু কঠিন। আপনারা প্রশ্নগুলো করে রাখেন, আমি প্রশ্নগুলোর আনসার দিব। আমি একটু এই সেশনটা, আলোচনাটা শেষ করে আনসার দিব। জুমের চ্যাট বক্সে গিয়ে 3টা ডট আছে ওখানে, বা আমার ছবি আছে, ক্লিক করলে প্রশ্ন করতে পারবেন। নিউ চ্যাট আছে, ওখানে ক্লিক করলে প্রশ্ন করলে আমি দেখতে পাবো, অন্য কেউ দেখবে না, আমি দেখতে পাবো শুধু। সো এখন যা বলছিলাম, যে ক্রিয়ার সাথে হয় থাকলে একটা কাজকে করা হয়, সেই ক্ষেত্রে এমিজার বলে। এটাকে জানেন, এটাকে প্যাসিভ বলে। প্যাসিভ আপনারা নিশ্চয় আলোচনা পেয়েছেন একটা ভয়েস নামে একটা টপিকে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস শুনে নাই? তো বেসিক্যালি সেন্টেন্স মেকিং বা মানে স্পোকেন ইংলিশে প্যাসিভটাও লাগে, এটাও লাগে। দ্যাটস আমরা সহজে বলছি, সহজে বলতে চাইলে এভাবে বলবো। ধরুন একটা কাজকে করা হয়, ক্রিয়ার সাথে যদি হয় থাকে আলাদাভাবে, মানে ক্রিয়া থাকবে প্লাস হয় থাকবে, তখন আপনি সাবজেক্ট দিবেন, এমিজার দিবেন, ভার্ব থ্রি দিবেন। সাবজেক্ট দিবেন, এমিজার দিবেন, ভার্ব থ্রি, ভার্বের 3 নম্বর ইংলিশ। যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়ার তো 3টা ইংলিশ, 3টা ইংলিশ থেকে 3 নম্বর ইংলিশটা দিবেন, ভার্ব থ্রি দিবেন। এরকম যেমন ক্লাসগুলো ভালোভাবে ব্যাখ্যা করা হয়, এই যে একটা কাজকে করা হয়, হয় থাকলে এমিজার প্লাস ভার্ব থ্রি। এখানে ক্লাসগুলো সাবজেক্ট, যাকে নিয়ে কথা বলবো সেটাই সাবজেক্ট। এই ধরনের বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় সেটাই সাবজেক্ট। এখানে ক্লাসগুলোকে নিয়ে কথা বলা হচ্ছে, ক্লাসগুলো ভালোভাবে ব্যাখ্যা করা হয়, কি নিয়ে কথা বলা হচ্ছে, ক্লাসগুলো। অর্থাৎ ক্লাসগুলো ইংলিশ হচ্ছে দ্য ক্লাসেস, প্লুরাল। তাহলে এই যে ব্যাখ্যা করা ক্রিয়া এর সাথে হয়ে আছে, আলাদাভাবে কিন্তু আছে, আলাদা শব্দ। তো সেই কারণে আমরা এমিজার তার প্লাস ভার্ব থ্রি দিব,
দ্য ক্লাসেস আর, এই যে এমিজার থেকে আর এক্সপ্লেইনড প্রপারলি, ব্যাখ্যা করা, ভার্ব থ্রি এক্সপ্লেইন প্রপারলি। হয়ের জন্য আর কি এখানে এমিজারটা দিচ্ছি, দ্য ক্লাসেস আর এক্সপ্লেইনড ভালোভাবে প্রপারলি। ক্লাসগুলো দ্য ক্লাসেস হয় থাকলে এই যে এমিজার, ক্রিয়ার সাথে আলাদাভাবে হয় থাকলে এমিজার, ব্যাখ্যা করার ইংলিশ তখন এক্সপ্লেইনড দিতে হবে, দি ভার্বের পরে ভার্ব থ্রি বসে এক্সপ্লেইনড প্রপারলি। এখন বলতে পারেন স্যার আমরা তো এতদিন জেনে আসছি আমি তো এমিজারের সাথে ভার্ব আইএনজি বসে, তাহলে এখানে ভার্ব থ্রি কেন? এ ধরনের চিলি প্রশ্ন অনেকেরই থাকতে পারে। তো আমি বলি একটা শব্দের একাধিক ব্যবহার থাকে, একটা একাধিক থাকে, আপনি একটা জেনে আসছেন, নতুন আজকে আরেকটা জানলেন, ঠিক আছে, এটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন, এটা সত্য এবং সঠিক। তো ব্যাপার হচ্ছে এমিদারের সাথে ভার্ব আইএনজিও বসে, ভার্ব থ্রিও বসে, কোন অর্থে কোন ব্যবহারে কোনটা বসে এটা একটু শিখে নেন। এটা হলো তেছি থাকলে, শিখতেছি দেখতেছি খাইতেছি, এরকম তেছি থাকলে আইএনজি। যেমন এখানে আমি ইংরেজি শিখতেছি, তেসি আছে, আপনি যেটা শিখে আসছেন এটা সঠিকই, সঠিক শিখে আসছেন, আই এম লার্নিং। নতুন যেটা শিখলেন সেটা হলো এই যে ক্রিয়ার সাথে হয় আলাদাভাবে হয় থাকলে একটা কাজকে করা হয়, তাহলে দ্য ক্লাসেস আর এক্সপ্লেন প্রপারলি। তার মানে আপনাকে এখন একটু এমিজার ব্যবহার ক্ষেত্রে সচেতন হতে হবে। এমিজার বা ভার্ব থাকলে আপনাকে আগেই বুঝতে হবে যে এটা কি কন্টিনিউয়াস বোঝাচ্ছে নাকি একটা কাজকে করা হয় বোঝাচ্ছে। কন্টিনিউয়াস মানে তেসি থাকলে ভার্ব আইএনজি দিবেন, এমিজার প্লাস ভার্ব আইএনজি। আর একটা কাজকে করা হয় বোঝালে, এই যে ব্যাখ্যা করা হয়, আমিজার প্লাস ভার্ব থ্রি দিবেন। দুই নম্বরটা যেহেতু নতুন এবং একটু আনকমন, আমি আপনাদেরকে আরো অনেকগুলো এক্সাম্পলস দিচ্ছি সহজে বোঝার জন্য, আরো ক্লিয়ারলি বোঝার জন্য। যেমন বললাম যে ল্যাপটপটিকে ঠিক করা হয়, এখানে কে কাজটা করছে এটা বললাম না। আবার প্যাসিভের আরেকটা ব্যাপার আছে যে বাই প্লাস সাবজেক্টটা দেওয়া যায় এইভাবে, তবে এটা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই যে ওইটা দিতেই হবে প্যাসিভে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের দেশের বইগুলোতে ওইটা এমন ভাবে লেখা আছে বোঝা যায় এটা দেওয়া বাধ্যতামূলক। তো বাস্তবতা হচ্ছে এটা দেওয়ার কোনো অব্লিগেশন না যে দিতেই হবে। এটা এমিজার প্লাস ভার্ব থ্রি, তারপরে বাই প্লাস, এটা বাইটা দেওয়াটা জরুরি না, ঠিক আছে, এমনি দিতে চাইলে দিতে পারেন, কার দ্বারা কাজটা হলো এটা বোঝানোর জন্য, এমনিতে দেওয়াটা জরুরি না। তো আমি কথাটা খুব সহজ করে বলতে চাইলে এভাবে বলবো যে একটা কাজকে করা হয় ক্রিয়ার সাথে হয় থাকলে এমিজার দিবেন, ভার্ব থ্রি দিবেন, এমিজার দিবেন, ভার্ব থ্রি দিবেন। এই যে ব্যাখ্যা করা হয়, আমি বললাম যে ল্যাপটপটিকে ঠিক করা হয়, কে ঠিক করছে এটা বললাম না, বা ল্যাপটপটিকে ঠিক করা হয়, এখানে সাবজেক্ট হবে যে অবজেক্ট যেটা, অর্থাৎ যাকে নিয়ে কথা বলতেছি সেটাই সাবজেক্ট। ল্যাপটপটিকে নিয়ে কথা বলছি, দ্য ল্যাপটপ ইজ ফিক্সড বা রিপেয়ার্ড। বললাম যে লাইটটিকে চালানো হয়, লাইটকে নিয়ে কথা বলছে, দ্য লাইট ইজ টার্নড অন, ভার্ব থ্রি, এমিজার প্লাস ভার্ব থ্রি। বললাম কি বলতে পারি, বইটিকে পড়া হয়, তাহলে দ্য বুক ইজ রেড, এই যে এমিজার প্লাস ভার্ব থ্রি। তারপর বললাম যে ধরেন বললাম ফ্লোরটিকে ঝাড়ু দেওয়া হয়, দ্য ফ্লোর ইজ সুইপড, ঠিক আছে, সুইপ মানে ঝাড়ু দেওয়া। আর কি বলতে পারে যে ভিডিওটিকে আপলোড করা হয়, দ্য ভিডিও ইজ আপলোডেড, ঠিক আছে। আহ, বা মেসেজটিকে লেখা লেখা হয়, দ্য মেসেজ ইজ রিটন, এমিজার প্লাস ভার্ব থ্রি। আমি অনেকগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। দেয়ালটিকে রং করা হয়, দ্য ওয়াল ইজ পেন্টেড, ওকে। বেডটিকে তৈরি করা হয়, ঠিক করা হয়, তাহলে দ্য বেড ইজ মেড। তো এরকম ভাবে আমি এক্সাম্পল খুঁজতেছি আসলে। একটা কাজকে করা হয় বোঝালে এমিজার প্লাস ভার্ব থ্রি হবে, এমিজার দিবেন, ভার্বের 3 নম্বর ইংলিশটা দিবেন। বুঝে গেল? একদম সহজে বুঝে গেলেন। আর যদি কন্টিনিউয়াস করতেছি বুঝে তাহলে এমিজার দিবেন, ভার্ব আইএনজি দিবেন। তো দুইটার পার্থক্য দুই রকম, দুইটা কিন্তু একরকম না, দুই রকম। একটা হচ্ছে ব্যাখ্যা করা হয়, কাজকে করা হয় আলাদাভাবে হয় আছে, এমিজার প্লাস ভার্ব থ্রি, যে কাজটা সেটার ভার্ব থ্রি। আর ওটা হচ্ছে তেসি, শিখতেছি দেখতেছি খাইতেছি, তেসি থাকলে এমিজার প্লাস ভার্ব আইএনজি, ঠিক আছে। তো এখন আমি আর অনেকগুলো, ও মাই গস, আমরা মাত্র 11টা স্লাইড শেষ করেছি, ক্লাসে আরো 11টা স্লাইড আছে, আমি স্কিপ করবো অনেকগুলা। বাট আমি আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি, না হলে এটা ঠিক হবে না। আমি প্রশ্নগুলো নিচ্ছি, যারা যারা অ্যাক্টিভ আছেন তাদের প্রশ্নগুলো নিচ্ছি। ওকে, ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ মিস মিতা। রিতা, আমি উল্টাপাল্টা নাম পড়ছি কেন? আচ্ছা, হোমওয়ার্ক দিচ্ছেন যে আই এম রাইট, আই এম রাইট না আই এম রাইটিং হবে। ওকে, মোট কয়টি ক্লাস হবে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব, তবে সিস্টেমেটিকলি 7টা ক্লাস। ইংলিশ বুঝিবার বলতে গেলে বা ভয় লাগে, ভয়কে জয় করাই আমাদের কাজ। উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ। সো ভুল বলেন আর যাই বলেন বলতে থাকেন, বলতে বলতে আর শিখতে শিখতে, একই সাথে শিখতে শিখতে আপনার একদিন ভয় কেটে যাবে। আপনার জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ ভালো করবেন। ওকে, 2 দিনের ক্লাসগুলো দিতে পারবেন, আমার আইডি থেকে কেটে গেছে। আচ্ছা, আমাকে এটার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি সামনে আমি দেখলে অবশ্যই দিয়ে দিব আপনাকে, ঠিক আছে। আই ফিল লাইক উই আর মুভিং ফাস্ট, হ্যাঁ। হ্যাঁ, আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি আসলে, তাড়াতাড়ি কথা বলছি। হ্যাভ নট ডিড নট এর মধ্যে পার্থক্য কি? কোনটা কোন সময় ব্যবহার? আচ্ছা, অর্থের দিক থেকে এগুলো আসলে একই রকম।
কিন্তু মিনিং আপনি বোঝাতে ক্ষেত্রে আলাদা রকম, মানে অর্থ যদি চিন্তা করেন বাংলায় তাহলে একই রকম, মিনিং হচ্ছে আলাদা। যেমন হ্যাভ মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ, আর ডিড মানে সরি ডিড মানে হচ্ছে পাস্ট সিম্পল এর নেগেটিভ। ঠিক আছে, অর্থ আবার একই রকম। আপনি ঠিক জায়গায় ধরেছেন আসলে প্রশ্নটা। ওকে, একদম জিরো থেকে শিখতে কতদিন লাগে? ইট ডিপেন্ডস অন অন লাইক আপনি কত সময় পড়ছেন, কত আহ, ঘন্টা পড়ছেন, এবং আপনার বর্তমান লেভেল কি এগুলোর উপর ডিপেন্ড করে। বাট আপনার যদি বেসিকটা ঠিকঠাক থাকে, যেমন আমি যে ক্লাসগুলো করাচ্ছি এটা করলে বেসিক ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আপনি কয়েক মাসের মধ্যেই আপনার লেভেল অনুযায়ী ডিপেন্ড করবে, আপনি ইংলিশটা ভালো একটা রেজাল্টস দেখতে পাবেন। বাড়ির কাজ দিছেন যে আহ, দেখবেন না, হ্যাঁ আমি লিখেছি, আমি দেখেছিলাম কয়েকজনেরটা, আপনি যদি পাঠিয়ে থাকেন দেখেছি, এবং আমি আজকে সঠিক উত্তর দিয়ে দিব। ওকে, টেন্স এটুজেড আমি টেন্সই শিখাচ্ছি জনাব, নাকি জনাবা, কিন্তু ব্যবহার বলছি না আর কি কোনটা কোন টেন্স। আমি এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, আরো 2 মিনিট দিব ইনশাল্লাহ। প্রেপোজিশনের সমস্যা, প্রেপোজিশনের ক্লাস হবে কি আমি চেষ্টা করব, বা যখন যেটা পাবো অ্যাটলিস্ট বলবো আর কি। আমরা তো গ্রামার বলে এতদিন পরে আসছি, এখন গ্রামার তো ওকে, গ্রামার থেকে বলবো। গ্রামার বুঝি না আসলে প্রশ্নটা, আমরা তো গ্রামার বলে এতদিন পরে আসছি। আচ্ছা, গ্রামার, বাংলাদেশের গ্রামারে যে অনেক কিছু ভুল আছে আর কি, আন্তর্জাতিকভাবে স্ট্যান্ডার্ড যেটা এটার সাথে মেনটেন হয় না। এবং আপনারা অনেকগুলো এরকম জিনিস পাবেন, প্রেপোজিশনও কিছু ভুল আছে, আর অনেক জায়গায় ভুল আছে, আপনি তাও শিখবেন গ্রামার। শিখতে তো সমস্যা নাই। বাক্য তৈরি করার জন্য যা যা শেখা লাগে, যেখানে যা লাগে, যা ভিডিও দেওয়া দেওয়া লাগে দেখেন, মানে বাক্য তৈরি করতে পারলে, বাক্য বলতে পারলে আহ, তাহলে হবে। আপনি যে গ্রামার বলেন, হ্যাঁ আমি ক্লিয়ার না আসলে, সরি প্রশ্নটা। আমি সেন্টেন্স মেকিং শেখাচ্ছি, বাক্য তৈরি, বাক্য তৈরির জন্য ওই যে যা যা লাগতেছে এগুলোই শেখাচ্ছি, ও বাংলা বলে আর কি, আমি আশা করি বুঝতে পারছো। স্টুডেন্ট যে বার, আচ্ছা আমি অনেকগুলো প্রশ্ন, 17টা প্রশ্ন আমি মনে হয় কভার করতে পারবো না, দাঁড়ান একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। ওকে, ওকে, ওকে। ইংলিশ চর্চা করার জন্য কোন অ্যাপ ব্যবহার করতে পারি? স্পিক, মানে প্র্যাকটিস করার জন্য তো অনেকগুলো অ্যাপস আছে, ডুয়েলিঙ্গো থেকে শুরু করে আরো অনেক অ্যাপস আছে ইংলিশ প্র্যাকটিসের জন্য। স্পিকিং প্র্যাকটিসের জন্য আপনি ওই চ্যাট জিপিটি, জেমিনাই, এই অ্যাপগুলা ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। এই এক্সাম্পলস গুলো বেশি দেন, আপনি ঠিকই বলেছেন, বেশি দিলে ভালো হয়। ইংলিশে কথা বলা হয়নি বুঝি না, এটা একটা ব্যাপার, এটা ফিডব্যাক দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো হতো আসলে। বাক্য তৈরি শিখতে হবে নিশাত নিশু, আপনি বেশি করে বাক্য তৈরি শিখতে হবে, বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা আর প্রশ্ন করেন না, আমি সরি, আমি সকল প্রশ্ন উত্তর দিতে পারবো না, আমার মনে হচ্ছে সময় চলে যাচ্ছে। ঠিক আছে, মিস নুসরাতের প্রশ্ন, প্রেপোজিশন টু, ফোর, টোটাল বুঝতে কষ্ট হয়। আরে, টু মানে ধরেন দিক নির্দেশ করলে টু বসে, কারো কাছে বোঝালে টু বসে, আর ফোর মানে জন্য অথবা নির্দিষ্ট সময় যাবত, সহজ করে বোঝাতে গেলে। আচ্ছা, আমি খুবই দুঃখিত আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে এবং প্রশ্নের উত্তর দিতে না পারে আমার সময় চলে যাচ্ছে, আমার একটা কাজ আছে, যেতে হবে। তো সেই কারণে আমি আর প্রশ্ন উত্তর দিতে পারছি না। আপনারা কষ্ট করে একটু কপি করে প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি ফ্রি হয়ে দিয়ে দিব। আমি রিয়েলি সরি, আমি এখানে প্রশ্ন নিয়ে আমি আসলে বিপদে পড়ে গেছি। তাহলে আমি সরি বলছি, আপনাদের প্রশ্নগুলো আমি আন্তরিকভাবে উত্তর দেব, ফ্রি হয়ে দিব। অনেকেই আশা করেন যে আমি মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দেবো, এটা হয় না আর কি, আমার তো কাজকর্ম আছে অনেক কিছু। তো অনেক সময় আমি একটু ফ্রি হয়ে রিপ্লাই দেবো, আপনারা কিছু মনে করবেন না, দয়া করে, ঠিক আছে। আর হচ্ছে, আপনারা প্লিজ কষ্ট করে যে প্রশ্নটা এখানে করেছেন, আমাকে কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবার কাছে আছে, 01893620491। আমি এখানে দিয়ে দিই চ্যাট বক্সে। আমি হচ্ছে আপনাদের ফ্রি হয়ে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম, আমি কথা দিলাম দিয়ে দিব, হ্যাঁ, 93620491। ফ্রি হয়ে দিব, তবে দিব 100%, পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে দিব। ওকে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আরো তো 20টা প্রশ্ন, আর অনেকে ফিডব্যাক দিয়েছেন, থ্যাংক ইউ। আমি ওই যে অনেকগুলো স্লাইড দেখেন তো আমাদের, এই যে এখানে একটা স্লাইড, আপনার এটা পড়ে নিয়েন, এটা একটা স্লাইড। মানে প্রশ্ন করবেন কিভাবে না, আমরা তো সবসময় অ্যাসার্টিভ বাক্য বলি না, আমরা কি সবসময় অ্যাসার্টিভ বাক্য বলি? আমরা কমিউনিকেশন করি কিভাবে, হয়তো মানুষকে প্রশ্ন করি, উত্তর দেয়,
আমরা উত্তর দেই, তারা প্রশ্ন করে। এটাই তো কমিউনিকেশনের বেসিক। তো বেসিকটা যদি এটা হয়, তাহলে প্রশ্ন কিভাবে করা লাগবে এগুলো কিন্তু শিখতে হবে। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সেন্টেন্স মেক করাটা শেখানো। এবং সেন্টেন্স মেক করলে যে ইংলিশে কথা বলে যাবেন এটার কোনো গ্যারান্টি নাই। আপনি সেন্টেন্স মেক করলে মনে করেন যে ইংলিশ কথা বলার জার্নিটা শুরু করলেন, আপনি ইংলিশ কথা বলতে পারবেন বেশি বেশি প্র্যাকটিস করে এবং বেশি বেশি লিসেনিং করে। ঠিক আছে, ইংলিশ কথা বলার মূল টুল দুইটাই, বেশি বেশি স্পিকিং করা, লিসেনিং করা, আর ভোকাবুলারি শেখা। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে মেইন, একদম মেইন কোর। ঠিক আছে, এই তিনটাই। আর এটা কেউ করলে কি হবে, যে সেন্টেন্স মেকও শিখতেছেন, মেকিংও শিখতেছেন, এটা আপনাকে একটা সাপোর্ট দিবে, এটা আত্মবিশ্বাস দিবে। এই যে ভোকাবুলারির অংশ হিসাবে এখানে আরো অনেকগুলো শব্দ দিলাম, আরো 30টা, প্রতিদিন 30টা করে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, শিখে নেবেন। আমি উচ্চারণে কিছু টেকনিক শিখিয়ে আপনাদেরকে রুমে পাঠিয়ে দিচ্ছি, স্পিকিং রুমে। প্র্যাকটিস না করে যাবেন না, কারণ প্র্যাকটিসে কিন্তু দিন শেষে আমাদের সফলতা বয়ে নিয়ে আসবে। এই যে আমি টানা 1 ঘন্টা বকবকি করলাম, তো আমি করলাম, আপনি শুনলেন, কিন্তু স্পিকিং এ আপনি করবেন, তা আপনার সফলতা বেশি, মানে আপনি, আপনার লাভটা বেশি আর কি। তো উচ্চারণে কিছু টেকনিক বলি আমরা প্রতিদিনই, যেহেতু আপনি সঠিক উচ্চারণ যেন আপনি শিখতে পারেন। যেমন ধরেন, শব্দের শেষে যদি CIENT থাকে, তাহলে শন হয়। কি হয়? শন হয়। ইনসাফিশিয়েন্ট। ওকে, ইনসাফিশিয়েন্ট না বলে উই সে ইনসাফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট, সাফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট, এফিশিয়েন্ট, ডিফিশিয়েন্ট, এনশিয়েন্ট। এটাকে বলে ফোনেটিক ট্রান্সক্রিপশন। একটা শব্দের উচ্চারণ কেমন হবে এটা দেখে বোঝা যায়। যেমন হচ্ছে এই ন এই, স আ ন ট, শন্ট। এটা পড়তে পারলে ভালো, না পারলেও সমস্যা নাই। বাট আমি আগামীকাল চেষ্টা করবো উচ্চারণের একটা, আগামীকাল ক্লাসে, আগামীকাল কি না, চেষ্টা করবো আপনাদেরকে উচ্চারণ রিলেটেড একটা ফুল গাইডলাইন দিতে। যারা সঠিক উচ্চারণ শিখতে চাচ্ছেন, কি কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, একদম ডিটেলস একটা গাইডলাইন যদি চান, তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই জয়েন করবেন। আমি পরবর্তী ক্লাসে একদম ডিটেলস দেবো। আর কোর্স শেষে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান থেকে। তো রেগুলারলি, যারা রেগুলারলি জয়েন করবেন, অবশ্যই রেগুলারলি ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। আমাদের কিন্তু ডাটাবেজ আছে, কে কে রেগুলারলি ক্লাস করছেন নাকি করছেন। সো শব্দের শেষে CIENT থাকলে শন হয়। ইনসাফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট, এগুলো পড়বেন। ওকে, বানানটা আবার খেয়াল রাখবেন, কারণ যদি উচ্চারণ শিখতে গিয়ে পরে আবার বানানে পেচ লাগে, তাহলে এটা কিন্তু আরেক সমস্যা। তো দুইটা আলাদা করে শিখতে হয়। এখন কনসোনেন্টের পরে SUME থাকলে হয় সিউম, আর ভাওয়েলের পরে SUME থাকলে হয় জিউম। তাহলে সিউম এবং জিউম কখন কনসোনেন্টের পরে থাকলে SUME এর উচ্চারণ সিউম হয়, কিন্তু আমরা ভুল করতাম, ভুলগুলো আমি ধরাই দিচ্ছি। যেগুলো সঠিক করতেন এটা তো আমার কাজ না, এটা ভুল করতেন, এটা ধরিয়ে দিচ্ছি এখানে। যেমন ধরুন এখানে এটাকে আমরা বলতাম কনজুম, বা এটাকে বলতাম কনজুমার, এটাকে বলতাম এজাম্পশন। এগুলো ভুল উচ্চারণ কিন্তু, আপনি গুগল থেকে চেক করে নিন, বিশ্বাস না করলে। তাহলে কনসিউম হবে। কনসোনেন্টের পরে SUME থাকলে দ্যাট উড বি সিউম। এই যে কনসিউম, সাবসিউম, অ্যাসিউম, অ্যাসাম্পশন, কনসিউমার। কনসিউম, সাবসিউম, অ্যাসিউম, অ্যাসাম্পশন, কনসিউমার। সো SUME থাকলে দ্যাট বিকাম সিউম। ওকে, কনসিউম, হ্যাঁ, কনজুম বলবেন না, কনসিউমার সঠিক উচ্চারণ। আর ভাওয়ালের পরে থাকলে জিউম হবে, যেমন রিজিউম, প্রিজিউম। ওকে, বাসায় একটু কষ্ট করে এগুলো দেখবেন। আমি 1 ঘন্টা ক্লাস করাই, আমার 1 ঘন্টা ক্লাসে যা যা থাকে, আমার মনে হয় বাসায় আরো মিনিমাম 1 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে, কারণ আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি আন্তরিকভাবে। তো বাসায় আরো 1 ঘন্টা স্টাডি করলে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। এখন এখানে যে ভুলটা করে, যেমন কিপের পাস্ট টেন্সে কি উচ্চারণ করেন, কিপড উচ্চারণ করেন, এটা কিন্তু ভুল। স্লিপের পাস্ট টেন্স কি স্লিপড বলেন, এটাও ভুল। সঠিক হচ্ছে ইপিটি থাকলে অ্যাপ্ট হবে। যেমন কিপের পাস্ট ক্যাপ্ট, উইপের পাস্ট ওয়েপ্ট, সুইপের পাস্ট সোয়েপ্ট, স্লিপের পাস্ট স্লেপ্ট, অ্যাডাপ্ট, ক্র্যাপ্ট, ইনেপ্ট। এই তিনটাকে আবার ঠিকঠাকই বলেছেন, ইকসেপ্ট, অ্যাকসেপ্ট, কনসেপ্ট। ওকে, সো ইপিটি থাকলে দ্যাট বিকামস অ্যাপ্ট। শব্দের শেষে এল এর আগে এ অথবা ই থাকলে উচ্চারণ হয় না। যেমন লেভেল, লেভেল না বলে লেভেল, লেভেল বলবেন না, লেভেল। মডেল, নভেল, লেবেল, এঞ্জেল, ট্রাভেল, টানেল, চ্যানেল, লোকাল, টোটাল, ফাইনাল, লিগাল, মেটাল, সোশ্যাল, গ্লোবাল, গ্লোবাল না গ্লোবাল। নর্মাল, ফর্মাল, অ্যানিমাল, ডেন্টাল, মেন্টাল, ডেন্টাল, জেনারেল, জেনারেল না বলে জেনারেল, সেভারাল, ক্যাপিটাল, মেডিকেল, ন্যাচারাল, ডিজিটাল, সাকল, মিউজিক্যাল, অ্যারেবল। তো এগুলো শিখে নেবেন। আমাদের আজকের স্পিকিং টপিক হচ্ছে ফ্যামিলি। আমি হচ্ছে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছি, একটা কাইন্ডলি স্ক্রিনশট দিন। প্রথম প্রশ্ন, হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? স্ক্রিনশট দিয়ে নেন, অথবা অন্য মোবাইল থেকে ছবি তুলেন, অথবা খাতা লিখেন। হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? তোমার ফ্যামিলিতে কতজন লোক? হাউ মেনি? আনসার হচ্ছে দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি, মাই ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এন্ড মি।
নাম্বার টু, ডাজ ইউর ফ্যামিলি ইউজুয়ালি লিভ ইন হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট? তোমার ফ্যামিলি কি একটা বাসাতে থাকে, বাড়িতে থাকে, নাকি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা ফ্ল্যাটে থাকে আসলে? অথবা হচ্ছে উই লিভ ইন হাউস ইন দ্য কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড মানে ভিলেজ, গ্রাম, একই কথা। আপনি চাইলে ভিলেজও দিতে পারবেন। আমরা একটা গ্রামে থাকি, আমরা একটা ভিলেজে থাকি। নাম্বার থ্রি, হোয়াটস ইউর ফাদার্স প্রফেশন? তোমার বাবার পেশা কি? স্ক্রিনশট দিয়েছেন সবাই? হোয়াটস ইউর ফাদার্স প্রফেশন? বাবার পেশা কি? অ্যান্সার হচ্ছে মাই ফাদার ইজ এ ডক্টর, হি ওয়ার্কস এট দ্য লোকাল হসপিটাল। তিনি স্থানীয় হসপিটালে কাজ করেন। নাম্বার ফোর, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার ডু ইউ হ্যাভ? এর অর্থ হলো তোমার কতজন ভাই বোন আছে, ব্রাদার্স এন্ড সিস্টার। আনসার হচ্ছে আই হ্যাভ এন এল্ডার ব্রাদার, কি বলে, কোথায় যেন গেল। আই হ্যাভ এন এল্ডার ব্রাদার, ব্রাদার খলিল, ইয়ঙ্গার সিস্টার হাবিবা। ওকে, বড় ভাই খলিল, ইয়ঙ্গার সিস্টার হাবিবা। নিজের মতো করে বলতে পারেন, সমস্যা নেই। আর ইউ দি এল্ডেস্ট বা ওল্ডেস্ট অ্যামাং ইউর ব্রাদার্স এন্ড সিস্টার্স? মানে তোমার ভাই বোনদের মধ্যে কি তুমি সব থেকে বড়? আনসার হচ্ছে নো, আই এম নট। আই এম দ্য সেকেন্ড চাইল্ড ইন মাই ফ্যামিলি। আমার ফ্যামিলিতে আমি দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় সন্তান। ওকে। নাম্বার সিক্স, ডাজ ইউর ফ্যামিলি ইউজুয়ালি হ্যাভ ডিনার টুগেদার? এই যে হ্যাভ ডিনার মানে ডিনার করা, ডিনার করে টুগেদার হচ্ছে একসাথে। আনসার হচ্ছে ইয়েস উই ডু, হ্যাঁ করি। মাই মম অলওয়েজ প্রিপারস ডিলিশিয়াস মিলস ফর আস। আমার মা সবসময় সুস্বাদু খাবার তৈরি করে। ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। আমি আপনাদের ফিডব্যাক নিতে চেয়েছিলাম যে ক্লাস কেমন লাগছে, আর ফিডব্যাক নিতে পারি নাই। আজকে অন্যদিন নিব না। তাহলে চলে যান প্র্যাকটিস রুমে।